গুড। আসসালামু আলাইকুম, এইচএসসি 26। তোমাদের এই বায়োলজির সলভ ক্লাসগুলোর জন্য আমরা অনেক অধীর অপেক্ষা করছিলাম। তো আমরা চলে আসছি বায়োলজি সলভ ক্লাসগুলো নিয়ে। বায়োলজি সলভ ক্লাসগুলো মেইনলি আপু তোমাদেরকে বা তোমাদের ভাইয়ারা, মেইনলি আমরা বায়োলজি 3জন নিচ্ছি, রিয়াদ ভাইয়া, আমি এবং হাফিজ ভাইয়া। আমরা 3জন ট্রাই করব এই বায়োলজি তুমি কিভাবে পড়লে A+ তো পাবো বাবা, প্লাস একদম 90+ স্কোর করতে হবে, সেটা ইনশিওর করার জন্য। তো আজকে আমার চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 3। তোমাদের অনেক ম্যাক্সিমামের খুব একটা বেশি পছন্দের চ্যাপ্টার না, পরিপাক ও শোষণ চ্যাপ্টার। এখন চ্যাপ্টার ভিত্তিক ধরো আপু তোমাকে টেস্ট পেপার ধরে ধরে সলভ করানোর থেকে আমার কাছে মনে হয় আগে চ্যাপ্টার একটা ওভারভিউ করে নিই আমরা। ওভারভিউ করে নেওয়ার পরে তারপর আমরা একটু সিকিউ সলভ করবো, তাহলে তোমার জন্য আরও বেশি ক্লিয়ারলি বুঝতে পারবা। ঠিক আছে? ওকে, তো দেখো আমি চলে চাই হচ্ছে ফার্স্টে পরিপাক ও শোষণের মধ্যে। আপু তোমাদেরকে চেষ্টা করবো এই ক্লাসের মধ্যে যতটুকু পারি কোনটা কোনটা তোমার ক নাম্বারের জন্য লাগবে, কোনটা কোনটা খ নাম্বারের জন্য লাগবে সেটা বলে দেওয়া এবং বুঝিয়ে দেওয়া। ঠিক আছে? তো ক নাম্বারের জন্য প্রথমে আমাদের চলে আসতেছে হচ্ছে পরিপাক কাকে বলে। পরিপাক কি? পরিপাক যদি আপু তোমাকে একদম এটার একটা ইজি সংজ্ঞা বলি তাহলে হচ্ছে আমরা যে খাদ্যদ্রব্যগুলো খাই সেগুলো খুবই জটিল থাকে। এই জটিল খাদ্যদ্রব্যকে আমরা যখন এনজাইম বিভিন্ন ইয়ার ভিত্তিতে রস-টসের ভিত্তিতে ভেঙে একদম সরল এবং দেহের গ্রহণ উপযোগী করে তৈরি করে ফেলি এবং সেটাকে পরবর্তী আমরা শোষণ করি, সেটা হচ্ছে আমাদের পরিপাক। ঠিক আছে? তো পরিপাকের সংজ্ঞাটা তোমার জন্য এখান থেকে লাগছে। ওকে, তো আমরা পরিপাক দুইভাবে পরিপাক করি, একটা হচ্ছে আমাদের যান্ত্রিক পরিপাক, আরেকটা কি পাচ্ছি আমাদের রাসায়নিক পরিপাক। ঠিক আছে? তো যান্ত্রিক পরিপাক কি? এই যে আমি খাবারটাকে খাচ্ছি, এই যে আমি দাঁত দিয়ে চাবাচ্ছি, আমার এখানে লালা মিশ্রিত হওয়ার পরে এটা কোমল তালু দিয়ে নিচের দিকে যাচ্ছে, মানে তালু টালু সব কিছু পার হয়ে যাচ্ছে, এখানে আমার যান্ত্রিক পরিপাক হচ্ছে। তারপর ভিতরে গিয়ে পাকস্থলিতে ক্ষুদ্রান্তে সব জায়গায় যে পরিপাকটুকু হচ্ছে সেটাকে বলে আমরা কেমিক্যাল পরিপাক। ঠিক আছে? তো তোমার পরীক্ষা আসতে পারে ধরো খ নাম্বারের জন্য আসলে এরকম যে পরিপাক বলতে কি বুঝো। এখন খ নাম্বারের জন্য ফার্স্টে তুমি পরিপাকের ডেফিনেশনটা দিবা, তারপরে তুমি লিখবা পরিপাকের এই দুইটা ক্লাসিফিকেশন। ঠিক আছে? আচ্ছা, চলে আসি এখানে তোমাকে পোর্শনালি সব পুরা ট্র্যাক্টের মধ্যে কোথায় কোথায় মানে কোন পার্টের পর কোন পার্ট আছে এগুলো সব কিছু লেখা আছে। আপু যদি তোমাকে একটা ওভারভিউ বলি তাহলে হচ্ছে দেখো, ফার্স্ট হচ্ছে আমার এটা হচ্ছে আমার ঠোঁট, মানে এখান থেকে আমার মুখছিদ্র শুরু হয়, তারপর থাকে কি আমার মুখবিবর। এই মুখবিবরের তুমি যদি এমনি জীবনীতে উপরের দিকে লাগাও তাহলে তুমি এখানে পাবা তালু। এই তালু দুইটা আছে, একটা হচ্ছে আমাদের সফট প্যালেট, একটা হচ্ছে হার্ড প্যালেট। হার্ড প্যালেট কি? তুমি জিভে যখন আঘাত দিবা তখন দেখবে উপরে একটু শক্ত শক্ত ফিল হচ্ছে, মানে এখানে আমার বোনস আছে আমি বুঝতে পারছি। সো এখানে হচ্ছে আমার তোমার হার্ড প্যালেট, আর পিছনের দিকে থাকে আমার কোমল তালু। ঠিক আছে? এরপর যদি এটা আমাদের পার্টের মধ্যে পড়ে না, বাট আপু তোমাকে বোঝানোর খাতিরে বললাম কারণ একটু পরে আমাদের লাগবে। এরপর আমাদের শুরু হয়েছে গলবিল। এই গলবিলটাই নিচে বা ফ্যারিংসের নিচে তোমার কি হিসেবে কন্টিনিউ করে? অন্ন নালী বা ইসোফেগাস হিসেবে কন্টিনিউ করে। এই ইসোফেগাসটা পরবর্তীতে স্টামাক ফর্ম করে বা তোমার পাকস্থলী তৈরি করে। পাকস্থলী থেকে তৈরি হয় কি? এই দেখো, এই যে আমাদের পাকস্থলী, পাকস্থলী থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের এই যে আমাদের ডিউডেনাম, জেজুনাম, এলিয়াম, মানে হচ্ছে আমরা এখান থেকে ক্ষুদ্রান্ত পেয়ে যাচ্ছি। ঠিক আছে? ওকে, ক্ষুদ্রান্তর পরে আমরা পেয়ে যাচ্ছি কি আমাদের বৃহদন্ত্র। বৃহদন্ত্রের 3টা পার্ট এখানে দেওয়া আছে। ওকে, এবার বৃহদন্ত্রের 3টা পার্টের পরবর্তীতে আমরা একদম সিগময়েড কোলন, মানে মেইনলি হচ্ছে বৃহদন্ত্রে তোমার সিকাম, তারপরে কোলন, তারপর হচ্ছে এই সিগময়েড কোলন, মলাশয়ের পরবর্তী আমরা পাইছিলাম, মানে আমাদের একদম এন্ডিং পয়েন্ট চলে আসে। এখন এখানে আমরা আরও কিছু অর্গান পাচ্ছি। এই পার্টটুকু মনে রাখবা বায়োলজির ক্ষেত্রে যেখানে যেই ছবি পাবা সেই ছবিটা মাথার মধ্যে সেট করে নিবা। ওই ছবি তোমার উদ্দীপকে আসতে পারে, ওই ছবি তোমার এমসিকিউ স্টেমের মধ্যে আসতে পারে। ঠিক আছে? সো ছবিগুলো খুব ভালো করে খেয়াল করবা। এবং বায়োলজিতে যদি একটা ভালো মার্ক ক্যারি করতে চাও, যদি তুমি চাও টিচার তোমাকে 3-এ 3 দিক বা 4-এর মধ্যে 3 বা 4 দিক, তাহলে তোমাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যেখানে যেখানে ছবি দেওয়া পসিবল সেখানে সেখানে তুমি একটা চিত্র এঁকে আসবা। চিত্র আঁকার ক্ষেত্রে আপু এটা তো অনেক কঠিন হয়ে যায়, আমি তো এত কঠিন আঁকতে পারবো না। সমস্যা নাই, তোমার ছবি যা যদি তুমি বুঝাইতে পারো এখানে এই অর্গান আছে এবং লেভেলিং করতে পারো যে এটা ডিউডেনাম, এটা পাকস্থলী, এটা আপনার যকৃত, যদি এইটুকু লেভেলিং করে আসতে পারে টিচার বাধ্য তোমাকে নাম্বার দিতে, অনেক ভালো নাম্বার দিতে। ঠিক আছে? আমি এই টপিক ইয়াতেই বলে ফেলি, আমার হচ্ছে বায়োলজিতে এইচএসসি বায়োলজিতে 197 আউট অফ 200 ছিল। অ্যান্ড আমার তোমার একদম ইনিশিয়াল স্টেজে প্রি টেস্ট পর্যন্ত আমার বায়োলজি মার্ক আহামরি খুব বেশি ছিল না। দেন আমি এই স্ট্র্যাটেজিগুলো ফলো করা শুরু করি, আমার বায়োলজি মার্ক আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক আছে? যাই হোক, তো দেখো এখানে আমরা কি পাচ্ছি, একদম পাকস্থলী, মানে আমাদের ঠিক আমাদের এই যে আমাদের রাইট লাংয়ের নিচ বরাবর বা ডান ফুসফুসের নিচ বরাবর হচ্ছে আমাদের কি থাকে? যকৃত থাকে। ঠিক আছে? ওকে, এখন দেখেন যকৃতের একদম পিছনের দিকে বা নিচের দিকে তুমি বলতে পারো আমরা কি পাচ্ছি? পিত্তথলি পাচ্ছি। এগুলো পরবর্তী আমরা আরও দেখবো। তারপরে দেখো পাকস্থলীর নিচে পেয়ে যাচ্ছে কাকে? অগ্নাশয়। এখন তুমি বলতেছো যে আপু এটা তো এত টেস্ট পেপার সলভ এত ডিটেলসে কেন পড়াচ্ছেন? কারণ আমি যখন তোমাকে টেস্ট পেপার দেখাবো তখন তুমি দেখবে এই পার্টটা থেকে কি পরিমাণ প্রশ্ন আসে। ঠিক আছে?
ওকে, এখানে আমরা আমাদের কিছু পরিপাক পুষ্টি গ্রন্থির নাম পড়ছি, এগুলো কাজটা আমরা পরবর্তী দেখবো। এখন চলে আসে হচ্ছে, যেহেতু আমাদের এগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বা, যে কারণ এগুলো এমসিকিউর জন্য অনেক বেশি লাগে। এখানে অনেক কিছু দিছে আমাদের, কোন খাবার কি কি করে খেয়াল রাখবা। এখানে প্রধান কাজগুলো, কোন খাবার, ধরো আমিষ আমার বডি গঠন করতেছে, তারপর তোমার শর্করা এবং যেটা ফ্যাট সেটা হচ্ছে আমাদের তাপশক্তি উৎপাদন করে, কর্মক্ষমতা যোগায়। তারপরে দেখো আমাদের খনিজ লবণ স্বাভাবিক পুষ্টি বৃদ্ধিতে সহায়তা করে, ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমার একবার এমসিকিউতে আসছিল নিচের কোন উপাদানটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ভিটামিন খনিজ লবণ সব কিছু দেওয়া, আমি হয়ে গেছি কনফিউজ যে অ্যান্সার কোনটা হবে। সো রোগ প্রতিরোধ ক্ষমতা কে বাড়াচ্ছে? ভিটামিন। ঠিক আছে, যাই হোক, তোমাকে এখানে মানুষের খাদ্য প্রণালী দেওয়া আছে। এরপর দেখো এখানে চলে আসতেছে আমরা বিভিন্ন আমাদের গুরুত্বপূর্ণ এনজাইমগুলোর মধ্যে। এনজাইমগুলো কি, কোন এনজাইম কোন ধরনের খাদ্যের উপরে কাজ করছে। তাহলে দেখো আমাদের শর্করা বা কার্বোহাইড্রেটের উপরে কোনটা কাজ করে? অ্যামাইলোজ থেকে নামটা আসছে, অ্যামাইলোলাইটিক এনজাইম। লাইটিক মানে কোনো কিছুকে ভাঙা, যেই এনজাইমটা অ্যামাইলোজ বা তোমার হচ্ছে এই গ্লুকোজকে ভাঙছে সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বোঝাচ্ছি অ্যামাইলোলাইটিক এনজাইম। এখানে নাম দিয়ে দিছি, এই নামগুলো আমরা একটু পরে বিভিন্ন অর্গান ভেদে আলাদা করে পড়বো। ঠিক আছে, চলে আসি প্রোটিওলাইটিক এনজাইম কোনটা। কেন এগুলো তোমাকে পড়াচ্ছে? কারণ এগুলো আমাদের এমসিকিউতে লাগে। ঠিক আছে, এমসিকিউ তোমাকে বলবে নিচে কোনটা প্রোটিওলাইটিক এনজাইম নয়, নিচে কোনটা দেখো প্রোটিন। দেখো প্রোটিন লাস্টে কি ইন না? তাহলে দেখো প্রোটিওলাইটিক এনজাইম প্রত্যেকটা লাস্টে কি আছে? ইন 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 আছে। দেখো এই যে ট্রিপসিন, পেপসিন, কাইমোট্রিপসিন। ওকে, আচ্ছা লিপিড, লিপিড বা এর মানে একে ভাঙার জন্য আমরা কোন এনজাইম ইউজ করবো? লাইপোলাইটিক। লাইপো ওয়ার্ডটা আসে লিপিড থেকে, লাইটিক মানে ভাঙা। কোনটা কোনটা ইউজ করছি আমরা একটু এগুলো আরও ডিটেলসে পড়বো, এখন এখান থেকে না দেখলেও চলবে। ঠিক আছে, ওকে, তোমার এখানে খাদ্য পরিপাকের পুরোটা বর্ণনা করা আছে কিভাবে কিভাবে করবা। তো এটা তুমি জাস্ট রিডিং দিবা। এখান থেকে যদি তোমার একটা প্রশ্ন আসতে পারে, সেটা আসতে পারে হচ্ছে এই জিহ্বাটা নিয়ে। ঠিক আছে, এখন এই জিহ্বা নিয়ে কী আসতে পারে? আমাদের জিহ্বার মধ্যে এই যে আমরা বলি না যে খাবারটা অনেক টক, খাবারটা অনেক মিষ্টি, খাবারটা অনেক তিতা, আমাদের জিহ্বার মধ্যে কি থাকে? টেস্ট বাড থাকে, বা যেগুলোকে আমরা কি বলি? স্বাদ কুড়ি বলি। এই স্বাদ কুড়িগুলো আমাদের খাবার এই সেন্সটাকে, এটা খাবারটা কি মিষ্টি নাকি খাবারটা তিতা নাকি খাবারটা টক, এটা সেন্স করতে হেল্প করে। তো দেখো আমাদের স্বাদ কুড়ির মধ্যে কোনটা কোথায় থাকে, এটা মাঝে মাঝে খ নাম্বারের জন্য চলে আসতে পারে। যদি জিহ্বাটা একে আসতে পারো, টিচার খুঁজে তোমাকে দুইয়ের মধ্যে পারলে কত না কত দিয়ে দেয়। যাই হোক, ওকে, দেখো তো আমাদের এই যে আমাদের জিহ্বাটার সামনে মানে একদম এই এন্ডিংয়ে দেখেছো মিষ্টি। তুমি যদি ধরো একটা মিষ্টি বস্তু একদম জিহ্বার একদম পিছনের দিকে রাখো, দেখবে তুমি কোনো টেস্ট পাবা না, কারণ ওখানে আমার মিষ্টির স্বাদ গ্রহণ করা কোনো টেস্ট বাড নাই। ঠিক আছে, তাহলে এখানে মিষ্টি দুই পাশে দেখো, মিষ্টির দুই পাশে কীরকম লবণাক্ত বা নুনতা স্বাদগুলো, তাহলে আমি এখান দিয়ে লবণ, এখান দিয়ে মিষ্টি ফিল করতে পারতেছি। এই লবণের একদম পিছিয়ে আমরা কী পাচ্ছি? টক। মানে যে আমরা যে ওই যে থাকে না আচার খাই, চাটনি খাই, তেঁতুল খাই, তো এই টক ফিলিংগুলো হচ্ছে আমরা এরপর থেকে পাচ্ছি। একদম পিছনে দিকে হচ্ছে তিতা। তা আমরা যদি করলা, আমি যদি তোমাকে বলি তুমি করলা খাও, এখন তুমি ধরো একটা চ্যালেঞ্জ হয়েছে করলা খেতে হবে, তখন তুমি জানো এটা খুব তিতা, তুমি খেতে পারবা না। তুমি যদি করলাটা মুখের সামনের এন্ড দিয়ে খাওয়া যদি না গেলো, তাহলে তুমি কোনো ধরনের কোনো তিক্ততা ফিল করবে না, কারণ তিতার সেন্স বা আমাদের টেস্ট বারটা হচ্ছে একদম পিছের দিকে। ঠিক আছে, আচ্ছা, তো দেখো এখানে এটাই বলা আছে মানুষের সাধারণত জিহ্বায় 2000 থেকে 10,000 পর্যন্ত স্বাদকুড়ি থাকতে পারে। আচ্ছা, আমরা যে বলি না যে অনেক ঝাল লাগছে, তো ঝালের জন্য কিন্তু আসলে আমাদের কোনো টেস্ট বাড নাই। ঝাল এর কারণে কি হয়? আমাদের টেস্ট বারগুলো ক্ষয় হয়ে যায়, ক্ষয় হওয়ার একটা জ্বালার সৃষ্টি হয়। এই কারণে আমাদের মনে হয় আমাদের জিহ্বা জ্বলতেছে, বাট আসলে ঝালের জন্য কোনো টেস্ট বার নাই। ঠিক আছে, আচ্ছা 5 থেকে 10 দিনের মধ্যে এগুলো নষ্ট বা ছিন্ন হয়ে যায়, পরবর্তী এগুলো আবার তোমার নতুন করে গঠন হয়। ওকে, এখন চলে আসি লালা গ্রন্থি থেকে প্রশ্ন আসতে পারে মানুষের দুই পাশে। আচ্ছা, লালা গ্রন্থি টুপার ডিটেলস আছে, এখান থেকে আমরা দেখবো না। ঠিক আছে, আচ্ছা লালা নিয়ে পরে আরও ডিটেলস আছে। এখন চলে আসো মুখমণ্ডলের মধ্যে তোমার খাবার দুইভাবে পরিপাক হয়। মুখমণ্ডলের মধ্যে সব জায়গায় খাবার মণ্ডল তুমি বলতে পারো দুই ভাগেই। তো মুখমণ্ডলের দুই ভাগে কি? একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, এই যে আমি খাবারটাকে চাবাচ্ছি এটা যান্ত্রিক পরিপাক। এরপর মুখমণ্ডলের মধ্যে কিছু খাবার তোমার পরিপাক হয়। মুখমণ্ডলের মধ্যে শুধুমাত্র তোমার কি পরিপাক হয়? শর্করা পরিপাক হয়, কোনো প্রোটিন কোনো লিপিড এই মুখমণ্ডলের মধ্যে পরিপাক হয় না। এই মুখমণ্ডলের মধ্যে আমাদের কি থাকে? লালা থাকে। এই যে আমি কথা বলতেছি, এটা আমার লালা, মানে ধর লালা আমার মুখটাকে ভিজিয়ে রাখছে, আমি খাবার গিলছি, এই লালা আমার খাবারের সাথে মিশ্রিত হয়ে খাবারটাকে গিলতে হেল্প করছে। তো এই মুখমণ্ডলের মধ্যে শুধুমাত্র হচ্ছে আমার কি থাকে? শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয়, কারণ এই লালার মধ্যে আমার টায়ালিন এবং অ্যামাইলেজ এনজাইম থাকে, টায়ালিন এবং মল্টেজ এনজাইম থাকে। ঠিক আছে, ওকে, এছাড়াও এই যে আমার দাঁত থাকে, আমাদের 4 ধরনের দাঁত আছে, দাঁত নিয়ে আমরা একটু পরে পড়বো। তো এখানে তোমার কীভাবে খাদ্য পরিপাক হয় সেটা লিখেছে। এই পরিপাকটা কখনো পরীক্ষা আসে নাই, সো আনইম্পর্টেন্ট টপিক। তোমার যদি মন চায় তুমি একবার রিডিং দিতে পারো, বাট পরীক্ষার জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, এই যে দেখো রাসায়নিক পরিপাকটা আসতে পারে তোমার
শর্করা পরিপাক শুরু হয় কোন জায়গা থেকে? মুখ থেকে। তাহলে আমি যে মাংস খাচ্ছি, আমি যে তেল খাচ্ছি, এই একটা খাবার আমার মুখে পরিপাক হচ্ছে না। তো শর্করা কীভাবে পরিপাক হয়? এই দেখো টাইলিন ও মল্টেজ। টাইলিন কী করে? তোমার জটিল শর্করা যেরকম ধরো পলিস্যাকারাইড এগুলোর উপরে কাজ করে সেটাকে মল্টোজে ভেঙে ফেলে। এই মল্টোজটা পরে মল্টেজের উপস্থিতিতে গ্লুকোজে ভেঙে যায়। ঠিক আছে, চলে আসে আমিষ পরিপাক। আমিষ কোনো পরিপাক হয় না, লিপিড কোনো পরিপাক হয় না। এখন চলে আসে দাঁত ও দন্ত সংকেত। দেখো মানুষের দাঁত ডাইফায়োডন্ট। ডাইফায়োডন্ট ওয়ার্ডটা মানে কি? দুইবার গজায়। আমাদের শিশুকালে 20টার মতো দাঁত থাকে, এরপর আমরা জানি 6-7 বছরের দিকে আমাদের সবগুলো দাঁত আস্তে আস্তে পড়ে যায়, পরে দাঁতগুলো নতুন করে তৈরি হয়। এরপর প্রাপ্তবয়স্ক পর্যন্ত আমাদের 32টা পর্যন্ত দাঁত থাকতে পারে। কিছু মানুষের আবার ব্রেইন অনেক ভালো, ওদের আবার আক্কেল দাঁত উঠে যায়। ঠিক আছে, ম্যাচিওর টিথ উঠে যায়, অ্যাডাল্ট টিথ বলি আমরা। যাই হোক, তো এখানে তোমার দাঁতগুলোর একটা সংকেত আমরা এখান থেকে একদম ডিরেক্ট পড়ে আসবো। আমাদের টোটাল দাঁত কয়টা? 32টা। তো দেখো আমার দাঁতের টাইপ হচ্ছে 4 ধরনের দাঁত পাই আমরা। এই 4 ধরনের দাঁত কি? কর্তন দাঁত, ছেদন দাঁত, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। ঠিক আছে, যদি তুমি ছবির দিকে তাকাও, আচ্ছা নাম থেকে আগে পড়ে আসি। কর্তন, কর্তন মানে কি? কোনো কিছু কাটা। তাহলে আমাদের কাটার কাজগুলো হচ্ছে কে করবে? এই ইনসাইসর টিথগুলো করবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের কেনাইন টিথগুলো ছেদন, ও হচ্ছে ছিঁড়ার কাজগুলো করবে। তারপরে অগ্রপেশন, ও হচ্ছে খাবারকে সামনের দিকে পিষতে হেল্প করবে। আর হচ্ছে আমাদের পেশন, যেগুলো আমাদের খাবারকে পিষতে হেল্প করে, দুইটা পিষতে হেল্প করে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো যে উইজডম টিথ বা আকেল দাঁত, এটা হচ্ছে একটা পেশন দাঁত, এটা কিন্তু খেয়াল রাখবা। চলে আসে আপু তোমাকে একটু দাঁত দেখাই এখন। ঠিক আছে, দাঁতটা যদি অত বেশি ইম্পর্টেন্ট না, তুমি এখান থেকে ছবি দেখে নিবে। এই যেগুলো হচ্ছে আমাদের কর্তন দাঁত, এগুলো ছেদন দাঁত। এটা আমাদের প্রথম অগ্রবেশন, দ্বিতীয় অগ্রবেশন করে দেখাইছে। তো আমি যদি দাঁতকে ধরো এটা আমার নিচের পাটি, এটা আমার উপরের পাটি। ঠিক আছে, এখন নিচের পাটিটাকে আমি আমার মাঝখান থেকে ভাগ করে ধরো এখান থেকে এই পর্যন্ত দাঁত হিসাব করতেছি। ঠিক আছে, তো এখান থেকে আমার দাঁত হচ্ছে I2, C1, P2, M3। মানে কি? ইনসিসর থাকে 2টা, তারপরে কি C1, C1 মানে কেনাইন থাকে একটা। দেখো এই যে কেনাইন কয়টা আছে? কেনাইন আছে। বা তোমার ছেদন কয়টা দাঁত আছে? ছেদন দাঁত আছে তোমার হচ্ছে একটা। ঠিক আছে, ছেদন দাঁত কয়টা? একটা। P2, P2 মানে কি? আমার হচ্ছে প্রিমোলার টিথ 2টা, M3 মানে হচ্ছে আমার মোলার টিথ বা পেশন দাঁত হচ্ছে 3টা। তাহলে আমার জাস্ট এই 1/4, এই 1/4 মধ্যে আমার দাঁত কয়টা আছে? I2, C1, P2, M3। তাহলে আমার এই জায়গার মধ্যেও সেম না? উপরে দুটো সেম। তাহলে দেখো আমরা দন্ত সংকেত দেখেছি, দন্ত সংকেতটা মাঝে মাঝে আপনার হচ্ছে খ নাম্বার প্রশ্নের জন্য চলে আসে। তো দেখো এই যে আমার I2, C1, P2, M3। তো দেখো এই যে আমি 8টা দাঁত আছে, উপরে 2 দিয়ে গুণ করছি, কারণ উপরে 2টা পাটি, মানে 2টা পাটি বলতে 2টা অংশ, এখানে নিচে 2টা অংশ। তাহলে আমরা টোটাল কয়টা পাইছি? 32টা। ঠিক আছে, এখন দেখো বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে ওদের কি থাকে না? ওদের কোনো প্রিমোলার দাঁত থাকে না। ওদের কোনো প্রিমোলার দাঁত থাকে, আমরা এখানে প্রিমোলার জায়গায় 0 লিখছি। ঠিক আছে, আচ্ছা এখন চলে এসে পাকস্থলীতে খাদ্য পরিপাক। দেখো পাকস্থলীর পুরো একটা পার্ট তোমাকে এখানে ব্যাখ্যা করছে। এখন পুরো পার্ট তোমার অবশ্যই লাগবে না, তুমি জাস্ট এখান থেকে একটা জিনিস দেখতে পারো। সেটা হচ্ছে দেখো এই যে অন্ননালীটা আসলো, সেখান থেকে পাকস্থলী ফর্ম করলো, এখান থেকে আমাদের ডিউডেনাম শুরু হলো। ঠিক আছে, তো এই জায়গাটা দেখো ফান্ডাস লেখা। এই ফান্ডাসের মধ্যে মেনলি তোমার গ্যাসগুলো থাকে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো অন্ননালীর যেই অংশে আমাদের পাকস্থলী, সেই অংশটার নাম কি? কার্ডিয়া। কার্ডিয়া অংশে সে হচ্ছে পাকস্থলীতে এন্টার করলো। যাই হোক, এগুলো আমাদের অত বেশি লাগছে না। আমরা এখান থেকে কি দেখবো? পাকস্থলীর মধ্যে বেরোচ্ছে 1.5 থেকে 2 লিটার থাকতে পারে। 5টা অংশ দেখা আছে, এতগুলা কোনোটাই আমাদের জন্য খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না। চলে আসি হচ্ছে যান্ত্রিক পরিপাকের মধ্যে। আমি দেখেছি তোমাদের পরীক্ষার মধ্যে এটা পরীক্ষায় আসে যে ওর মধ্যে কি রাসায়নিক পরিপাক হয়, এবং ওর মধ্যে যে পরিপাকটা হচ্ছে ওর স্নায়বিক কন্ট্রোলটা। এখন আমরা স্নায়বিক কন্ট্রোলটা যাই না, আমরা একটু পরে দেখবো এটা। তো দেখো যান্ত্রিক পরিপাকের ক্ষেত্রে কি হচ্ছে, আপু তোমাকে একদম করে বলে ফেলি। যেই খাবারটা ধরো আমার মুখের মধ্যে কোনো প্রোটিনজাত খাদ্যের পরিপাক হচ্ছে না, এবার খাবারটা আমার অন্ননালী হোক, ওনার মধ্যে কোনো পরিপাক হবে না, পাকস্থলীতে আসলো। পাকস্থলী শুধুমাত্র তোমার প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাক করে। এই খাবারটা পাকস্থলীর মধ্যে 2 থেকে 6 ঘন্টা কাল অবস্থান করে। এই সময় আমার পাকস্থলী গাত্র থেকে গ্যাস্ট্রিক জুস রিলিজ হয়। এই গ্যাস্ট্রিক জুস আমাদের কি করে? প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাক করে। ঠিক আছে, এখানে তোমার কোনো ধরনের কোনো শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয় না, সামান্য পরিমাণ লিপিড পরিপাক হলেও হইতে পারে। ঠিক আছে, তো তোমাকে এইটাই এখানে লিখছে। তো ধরো হচ্ছে এই যে এখানে প্যারাটাল কোর্স থেকে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজ হচ্ছে। ওকে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা অম্লীয় পরিবেশ তৈরি করে ফেলে। অম্লীয় পরিবেশের ফলে আমার খাদ্যদ্রব্যের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে, কোনো পরজীবী থাকে, সেগুলো ধ্বংস হয়ে যায়। গেল। এরপর দেখো এই যে গ্যাস্ট্রিক জুস টুসে মিক্স করে খাবারটাকে একদম পিষে একদম ভর্তা করে থাকে না, ছোটোবেলাতে আমরা মাখায় খাওয়াই না, একদম খাবারটাকে গলায় ফেলি, ওরকম একটা মন্ডের মতো তৈরি করে সে হচ্ছে ডিউডেনামের মাধ্যমে ক্ষুদ্রান্তে পাঠায় দেয় যে ভাই তুমি আবার বাকি পরিপাকটুকু সম্পন্ন করো। দেখো রাসায়নিক পরিপাকের মধ্যে আমরা কি পেয়ে যাচ্ছি? শর্করা কোনো পরিপাক হয় না,
আমিষ পরিপাকের ক্ষেত্রে এই 3-4টা বিক্রিয়া আপনাকে মাস্ট লিখে আসতে হবে। আপনি গাদা গাদা লিখে ভরানোর থেকে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি যদি এইভাবে করে সুন্দর করে 4টা বিক্রিয়া আকারে লিখতে পারেন, ঠিক আছে? তো এখানে মেইনলি কি হচ্ছে, এই গ্যাস্ট্রিক জুসের মধ্যে তোমার পেপসিনোজেন নামক নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক এনজাইম থাকে। গ্যাস্ট্রিক জুসের মধ্যে কি পাচ্ছি আমরা, মানে আমাদের যে গ্যাস্ট্রিক জুস রিলিজ হচ্ছে গ্যাস্ট্রিক থেকে মানে পাকস্থলী থেকে, সেখানে পাচ্ছি আমরা পেপসিনোজেন। মনে রাখবা লাস্ট এরকম জেন ওয়ার্ডটা থাকলে বুঝো সে নিষ্ক্রিয় অবস্থায় আছে। তো সে নিষ্ক্রিয় অবস্থায় আছে, তাকে তো আমার অ্যাক্টিভেট করতে হবে। তো তাকে অ্যাক্টিভেট করার কাজটা করে হচ্ছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো পেপসিনোজেন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতি তোমার অ্যাক্টিভ হয় কি করে, ডিরেক্ট তোমার প্রোটিনের উপরে কাজ করে। দেখো প্রোটিনকে সে প্রোটিওজে পেপটনে ভেঙে ফেলে। ওকে, তারপরে আমরা হচ্ছে এখানে আরেকটা নিষ্ক্রিয় এনজাইম পাই, সেটার নাম হচ্ছে প্রোরেনিন। প্রো ওয়ার্ডটার মানেও, প্রো মানে হচ্ছে সে এখন আদি অবস্থায় আছে, ইনঅ্যাক্টিভ অবস্থা, তোমার তাকে অ্যাক্টিভ করতে হবে। তাকে আমি অ্যাক্টিভ করবো কি, সেমভাবে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাহায্যে তাকে আমি অ্যাক্টিভ করে রেনিন ফর্ম করবো। এই রেনিন কি করে, দুধের ক্যাসিনকে প্যারাক্যাসিনে ফর্ম করে। তো এই 4টা বিক্রিয়া, ধরো তোমার কাছে টাইম নেই, তুমি এখন খুব শর্টকাটে লিখবা, শর্টকাটের মধ্যে যদি এই 2টা লাইন লিখতে পারো যে নিষ্ক্রিয় পেপসিনোজেনকে অ্যাক্টিভেট করে পেপসিনে পরিণত করে, নিষ্ক্রিয় প্রোরেনিনকে অ্যাক্টিভেট করে তোমার রেনিনে পরিণত করে, আর এই 4টা বিক্রিয়া লিখে আসতে পারো, বিশ্বাস করে টিচার খুব খুশি হয়ে যাবে। গদ বাঁধা লিখার থেকে যদি বিক্রিয়া আকারে টিচারকে রিপ্রেজেন্ট করতে পারো, তোমার মার্ক আপনা আপনি বেড়ে যাবে, ঠিক আছে? দেখো এই যে আমিষ প্লাস পানি পেপসিনের সাথে প্রোটিওজোপেপটন তৈরি করলো, দুগ্ধ ক্যাসিন এই যে রেনিনের সাথে প্যারাক্যাসিন। তারপর দেখো এই যে প্যারাক্যাসিনটা, এই যে প্যারাক্যাসিনের সাথে তৈরি করলো, প্যারাক্যাসিন এখনও খুব বড় একটা ফর্মে আছে, এটাকে আরও ভাঙতে হবে। এরপর দেখো পেপসিনে প্যারাক্যাসিনের উপরে কাজ করে তাকে কি হিসেবে পরিণত করে দিল, পেপটন। এবার মোটামুটি একটা এককের মধ্যে চলে আসে, এটা সামনে তোমার ক্ষুদ্রান্তের মধ্যে গেলে আরও ভাগ হবে, ঠিক আছে? তারপর দেখো আরেকটা আছে তোমার জিলেটিন। জিলেটিন তো আমরা অনেকে খাইছি জেলি টাইপের, তো আমাদের এই প্রোটিনের মধ্যে একটা টাইপের আছে জিলেটিন প্রোটিন, এটা জিলেটিনেজের উপস্থিতিতে ভেঙে পেপটন পলিপেপটাইড তৈরি করছে, ঠিক আছে? আচ্ছা, স্নেহ পরিপাকের যেটা বললাম, তোমার পাকস্থলীর মধ্যে গ্যাস্ট্রিক লাইপেজ নামে খুবই দুর্বল একটা লাইপোলাইটিক এনজাইম থাকে, সে সামান্য পরিমাণ তোমার হচ্ছে এই করে থাকে। তো মনে করা হয় যে আমাদের বাটার যে খাই না, বাটারের যে ফ্যাটটা, এই বাটারের ফ্যাটটা হচ্ছে আমাদের পাকস্থলীর মধ্যে পরিপাক হয়, বাকি কোনো কিছুই পাকস্থলীর মধ্যে পরিপাক হচ্ছে না, মানে কোনো লিপিড। ওকে, এখন চলে আসে দেখো এই প্রশ্নটা খ নাম্বারের জন্য অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পাকস্থলী নিজে কেন পরিপাক হয়ে যায় না। আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড খুবই স্ট্রং একটা অ্যাসিড, তাই না? ওর পিএইচ মান একদম মানে সবচেয়ে স্ট্রং একটা অ্যাসিড বলতে পারি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে। তুমি ল্যাবরেটরিতে নাও, হাতের মধ্যে নিয়ে দেখবে হাত জ্বলে গেছে। তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে পাকস্থলী থেকে একদম অ্যাক্টিভলি সিক্রেট হচ্ছে, তাহলে কেন সে নিজে পরিপাক হয়ে যাচ্ছে না? কেন পরিপাক হচ্ছে না, দেখো এই যে তোমার এখানে 5টা পয়েন্ট আছে, এই 5টা পয়েন্ট লিখে আসতে হবে অ্যাটলিস্ট। খ নাম্বারের জন্য অ্যাটলিস্ট 4টা পয়েন্ট তোমাকে মাস্ট লিখে আসবে যদি খ নাম্বারটা ভালো মার্কস চাও। সো এটা আমাদের কিসের জন্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা আমাদের কিসের জন্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। ওকে, খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এটা। তাহলে দেখো কি, পাকস্থলীর অন্তর্গাত্র থেকে নিশ্চিত পুরো মিউকাস স্তর। তাহলে আমাদের পাকস্থলীর যে একদম ইনার লেয়ারটা একদম মিউকাস লেয়ার দিয়ে একদম এরকম করা আছে। এই মিউকাস লেয়ার থাকার কারণে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা রিলিজ হচ্ছে, সেই মিউকাস স্তরকে ভেদ করে ঢুকতে পারতেছে না। কখন ঢুকে, যখন আপনি অনেকক্ষণ ধরে না খাওয়া অবস্থায় থাকেন, আপনার পাকস্থলীতে কোনো খাবার যাচ্ছে না, তো একটা নির্দিষ্ট সময় পর তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজ হবে। যখন সে রিলিজ হয়ে দেখতেছে খাবারকে পরিপাক করা, এই যে পেপসিনোজেনকে অ্যাক্টিভেট করা আমার কিছু নাই, তখন সে কি করে, তখন তো সে এই মিউকাস স্তরকে ভেদ করে ঢুকে যায়। তখন আমাদের হচ্ছে এই গ্যাস্ট্রিক ওয়ালের মধ্যে আলসার হয়, যেটাকে আমরা বলি পেপটিক আলসার, বুঝছেন? তো এই জন্য খাবার টাইমলি খাবেন, খাবারের মধ্যে এরকম গড়িমসি করবেন না যদি নিজেকে পেপটিক আলসার থেকে বাঁচাইতে চান। ওকে, চলে আসি পাকস্থলীর অন্তর্গাত্র থেকে আমাদের কি খরিত হয়, একটা বাইকার্বনেট খরিত হয়। আমরা জানি বাইকার্বনেট কি, বাইকার্বনেট মানে কি, এক মিনিট, এটা হচ্ছে আমাদের বাইকার্বনেট আয়ন, তাই না? বাইকার্বনেট আয়ন, এই বাইকার্বনেট একটা ক্ষার না, হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা অ্যাসিড না, তাহলে ক্ষার এবং অ্যাসিড বিক্রিয়া করে সেখানে কি হয়ে যায়, প্রশমন বিক্রিয়া হয়ে যায়। সো এটা কাটাকাটি করে দেয় আর কি, ঠিক আছে? তো আমরা 2টা পেয়ে গেলাম। 3 নাম্বার থেকে কি পাইছি, এই যে আমরা একটু আগে পড়লাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ, সে হচ্ছে পেপসিনোজেনকে পেপসিনে ফর্ম করে, প্রোলিনকে রেনিনে ফর্ম করে। সো এই একটা কাজের মধ্যেও তোমার কিছু পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজড হয়ে যাচ্ছে। সো ইনাফ পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকতেছে না তোমার গ্যাস্ট্রিক ওয়ালকে ডিরেক্ট অ্যাটাক করার জন্য। ওকে, আচ্ছা, তারপর দেখো পাকস্থলীর অন্তস্থ এপিথেলিয়ামের যে কোষগুলো, মানে এপিথেলিয়ামটা একদম ঘন এরকম
এরকম করে লাগানো আছে, মানে ওর মধ্যে তুমি কোনো ফাঁক খুঁজে পাচ্ছ না। ফাঁক না থাকার কারণে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড আসে ওরা ওকে ধাক্কা মেরে সরাই দিচ্ছে, এই কারণে ও তোমার গ্যাস্ট্রিক ওয়ালটাকে কোনো ড্যামেজ করতে পারতেছে না। ঠিক আছে, 5 নাম্বার দেখো, এই 5 নাম্বারটা আমাদের বই ছিল না, তোমাদের বই নতুন অ্যাড করছে। সেটা হচ্ছে পাকস্থলী অন্তঃপ্রাচীরে বিদ্যমান এপিথেলিয়াল কোষগুলা মাত্র 3 থেকে 6 দিন বাঁচে। এগুলো সবসময় নতুন কোষ দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায়। ফলে ধরো আমার এই এপিথেলিয়াল কোষটার মধ্যে সে ড্যামেজ করে দিল, আমি একদিন অনেকক্ষণ না খেয়েছিলাম বা আমার ধরো অনেক দিন টানা আমি না খেয়ে থাকি, এবার আস্তে আস্তে একটা পর্যায়ে গিয়ে সে আমার এই মিউকাস লেয়ারটাকে ভেদ করে আমার এপিথেলিয়াল লেয়ারটাকে পুরো ধ্বংস করে ফেললো। তাহলে কি আমার একদম পার্মানেন্টলি আলসার হয়ে যাচ্ছে? তো আল্লাহ আমাদের এভাবে প্রোটেক্টিভ মেকানিজম তৈরি করছে যে এপিথেলিয়ামটা তোমার 3 থেকে 6 দিন পর রিপ্লেস হয়ে আবার নতুন করে তৈরি হয়ে যায়। কিন্তু আমরা যদি লং স্ট্যান্ডিং এই খাবার না খেয়ে থাকি তাহলে আসলে পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে, আলসার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তো দেখো এখন এগুলা ছাড়াও আমার একটা জীবাণু আছে যে আমাদের এই পেপটিক আলসারের জন্য দায়ী, সেটার নাম হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। ঠিক আছে, হেলিকোব্যাক্টার পাইলোরি তার আবিষ্কারক বিজ্ঞানীরা নিজেরা খেয়ে প্রমাণ করছে পেপটিক আলসারের জন্য এই এইচ পাইলোরি ব্যাকটেরিয়াটা দায়ী। এছাড়াও তুমি যখন এনএসএআইড, এখন তুমি বলছো আপু এনএসএআইড কোনটা? এনএসআইড হচ্ছে আপনি যে নাপা খান, কিছু একটা হইতে পারে না, কথা নাপা খেয়ে ফেলেন, এই নাপা হচ্ছে একটা এনএসআইড। তো এই যে এনএসআইডগুলো খাওয়ার কারণে আমার কি হতে পারে, এই যে ইনফ্লামেটরি ডাক ব্যথানাশক ওষুধের প্রভাবে পাকস্থলীতে ক্ষত সৃষ্টি হতে পারে। সো দেখেন এই যে কথায় নাপা, যে আম্মুরা কিছু একটা হইলে পা ব্যথা করতেছে নাপা খাও, মাথা ব্যথা করতেছে নাপা খাও, ঘুম আসতেছে না নাপা খাও। তো এই যে ব্যাপারগুলোর কারণে দেখা যায় কি আমাদের কিডনির মধ্যেও কিডনিও ড্যামেজ হয়ে যায়, তারপরে আমাদের লিভারও ড্যামেজ হয়ে যায়, তারপরে যে আমাদের দেখতে পাচ্ছি যে পাকস্থলীর উপরে তো তার ভূমিকা আছে। এখন চলে আসছে দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট, ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক। এটা তোমার সিকিউর জন্য একটা 5 স্টার ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, ক্ষুদ্রান্তের মধ্যে খাদ্য কি পরিপাক হচ্ছে, শর্করা কি পরিপাক হয়, আমিষের কি পরিপাক হয়, স্নেহের কি পরিপাক হয়, কোন জুস কিভাবে কাজ করছে, প্রত্যেকটা জিনিস এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা তো তোমাকে এখানে হচ্ছে সব একটা যান্ত্রিক পরিপাক থেকে, যান্ত্রিক পরিপাক থেকে নর্মালি পরীক্ষা প্রশ্ন কখনো আসে না, আমি দেখি নাই বোর্ডে তেমন একটা এগুলো নিয়ে আসছে, এটা খুবই আনইম্পর্টেন্ট টপিক, বাট স্টিল আপনারা একবার রিডিং দিয়ে যাবেন, টপিক কখনো স্কিপ করবেন না। যেই চ্যাপ্টারে মার্ক আউট করে রাখবেন যে যেটা থেকে প্রশ্ন অ্যান্সার করব, সেই চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক যাতে আপনার মাথায় থাকে সেটা ইনশিওর করবেন। ঠিক আছে, সো এখান থেকে আমরা জাস্ট একটা দেবো, ক্ষুদ্র 3টা অংশ, ডিউডেনাম, জেজুনাম অ্যান্ড ইলিয়াম। ঠিক আছে, দেখতে প্রায় ইউ শেপের মতো। তো দেখো এখানে সব ধরনের খাদ্যের চূড়ান্ত পরিপাক ঘটাচ্ছে ক্ষুদ্রান্তে। খাদ্যের উপর 3 ধরনের রস, পিত্ত রস, অগ্নাশয় রস, আন্তরিক রস, সবগুলো কাজ করে। পিত্ত রসটা আসে কিভাবে আমি তোমাকে বলি। পিত্ত রসটা তোমার দেখছো যকৃত একদম নিচের দিকে থাকে, যকৃত থেকে যকৃত নালী আসে, পিত্ত থেকে পিত্ত নালী আসে, এই 3টা নালী একসাথে মিলিত হয়, ওই পাশ থেকে আমার অগ্নাশয় নালী আসে, এভাবে করে সবগুলো নালী একসাথে মিলিত হয়ে ডিউডেনামে অ্যাম্পুল অফ ভ্যাটারের মাধ্যমে প্রবেশ করে, সেখানে সবগুলো রসে একসাথে রিলিজ করে। ঠিক আছে, আচ্ছা তো যান্ত্রিক পরিবেশের মধ্যে তোমার এগুলো রিডিং পড়বা, এই যে কোন কোষ থেকে মিউকাস উৎপন্ন হয়, ব্রুনার্স গ্ল্যান্ড থেকে গবলেট কোষ থেকে, এগুলো সব রিডিং। আচ্ছা এখন চলে আসে রাসায়নিক পরিপাকের মধ্যে। দেখো রাসায়নিক পরিপাকের মধ্যে কি হলো, আমার পাকস্থলী থেকে একটা অর্ধপাচিত মানে একটা মন্ড আসলো। ঠিক আছে, টাইম আসলো, যেখানে আমার প্রোটিনটা মোটামুটি পরিপাক হয়েছে, হাফ ধরলাম, হাফ ডান। ওই পাশ থেকে আমার মুখের মধ্যে থেকে আমার শর্করাটা পরিপাক হয়ে হাফ ডান হয়ে আসলো। একমাত্র কে পরিপাক হয় নাই, একমাত্র তোমার কোনো লিপিডে কোনো পরিপাক হয় নাই, শুধুমাত্র গ্যাস্ট্রিক লাইপেজের মাধ্যমে অল্প কিছু পরিমাণ হলেও হতে পারে, ওইটা শুধুমাত্র যে আমরা বলো না বাটারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, বাট ম্যাক্সিমাম তোমার লিপিডটা এখনো আনপ্রসেসড অবস্থায় আছে। ওকে, আচ্ছা যখনই তোমার খাবারটা আসে তখন তোমার কি হয়, এই ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে অ্যান্টেরোকাইনিন, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন নামক হরমোনগুলো রিলিজ হওয়া শুরু করে। এই হরমোনগুলো কি হরমোন আমরা একটু পরে দেখবো। ঠিক আছে, আচ্ছা ওকে দেখো এইসব হরমোনের প্রভাবে পিত্তথলি, অগ্নাশয়, তারপর আন্তরিক গ্রন্থি, এগুলো থেকে পিত্তরস, অগ্নাশয় রস এবং আন্তরিক রস ক্ষরণ হওয়া শুরু করলো। ঠিক আছে, শুরু করলো, সমস্যা নেই। পিত্তরসে অতিমাত্রায় ক্ষার জাতীয় তরল থাকে, এতে কোনো ধরনের কোনো এনজাইম থাকে না, এটা খুবই ইম্পর্টেন্ট। পিত্তরসে কোনো এনজাইম থাকে না, পিত্তরসে থাকে হচ্ছে তোমার জাস্ট কিছু লবণ থাকে, সোডিয়াম গ্লাইকোকুলেট, সোডিয়াম টোরোকোলেট নামে কিছু লবণ থাকে, কিন্তু কোনো ধরনের কোনো এনজাইম পিত্ত লবণে থাকে না, পিত্তথলিতে থাকে না। ঠিক আছে, আচ্ছা চলে আসি ক্ষুদ্রান্তে বিভিন্ন এনজাইমের কার্যকারিতার জন্য ক্ষারীয় মাধ্যম অনেক প্রয়োজন। দেখো আমাদের এই যে অ্যাসিডিক পিএইচ কিন্তু কোথায় ছিল, পাকস্থলীর মধ্যে ছিল। ক্ষুদ্রান্তের মধ্যে কি পিএইচ পাচ্ছি আমরা, ক্ষারীয় পিএইচ পাচ্ছি। আমরা সামনে আগেই শর্করা পরিপাকে প্রত্যেকটা বিক্রিয়া, এখান থেকে প্রত্যেকটা বিক্রিয়া তুমি শিখবা, খাতায় লিখবা, প্র্যাকটিস করবা, অ্যান্ড পরীক্ষায় আসলে বিক্রিয়া আকারে দিবা, মুখস্থ বলা শুরু করবে না। ঠিক আছে, দেখো ফার্স্টে কি হচ্ছে,
স্টার্চ ও গ্লাইকোজেন আসলো, এখানে আমরা কি এনজাইম পাচ্ছি? অ্যামাইলেজ। অ্যামাইলেজ কি করবে? মল্টোজে পরিণত করে দেবে কাকে? স্টার্চ ও গ্লাইকোজেনকে। কেন? আপনারা 3 নাম্বার চ্যাপ্টারে পড়ছেন স্টার্চ গ্লাইকোজেন সবগুলো কি দিয়ে তৈরি হয়? অ্যামাইলোজ দিয়ে তৈরি হয়। এই অ্যামাইলোজগুলোকে ভেঙে সে অ্যামাইলেজ ভেঙে কি করছে? মল্টোজে পরিণত করে দিচ্ছে। ঠিক আছে, এখন এই মল্টোজকে আমার ভাঙা লাগবে না, এই মল্টোজকে আমি ভাঙলাম, মল্টোজকে ভেঙে আমি গ্লুকোজে পরিণত করে ফেললাম। তো দেখো এখানে আমি কি পাইছি? এখানে ছিল তোমার অগ্নাশয় থেকে খরিত রসে। ঠিক আছে, এই রসগুলো কোত্থেকে আসছে? অগ্নাশয় থেকে আসছে। তাহলে অগ্নাশয় রসের মধ্যে আমরা শর্করা পরিপাককারী কোনটা কোনটা এনজাইম পাইলাম? অ্যামাইলেজ পাইলাম, মল্টেজ পাইলাম। এখন দেখো সামনে চলে যাই, সামনে কি পাচ্ছি? আন্তরিক রসে। এক মিনিট, আন্তরিক রস মানে কি? তোমার ক্ষুদ্রান্ত থেকে যে রসগুলো, ক্ষুদ্রান্ত নিজের যে রসগুলো। ঠিক আছে, আন্তরিক রসের মধ্যে শর্করা পরিপাককারী কোন কোন এনজাইম আছে দেখো? আন্তরিক অ্যামাইলেজ, আইসোমল্টেজ, মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ। তো পরীক্ষা হলে তোমাকে এভাবে প্রশ্ন আসবে, নিচের কোন এনজাইমটা অগ্নাশয় রসে নাই? ঠিক আছে, ধরো আইসোমল্টেজ দিয়ে দিল, তো এই জন্য খেয়াল রাখবা আমি কোনটার ক্ষেত্রে অগ্নাশয় রসে জাস্ট 2টা এনজাইম আছে, অ্যামাইলেজ এবং মল্টেজ। বাকি সব এনজাইম অন্ত্রের নিচে। দেখো কি আছে? আন্ত্রিক অ্যামাইলেজ। আন্ত্রিক অ্যামাইলেজ কি করে? ওই স্টার্চ ডেক্সট্রিনকে ভেঙে মল্টোজ, মল্টোট্রায়োজ এবং ছোট ছোট ডেক্সট্রিনে পরিণত করে দেয়। ঠিক আছে, আইসোমল্টোজকে ভেঙে মল্টোজ এবং গ্লুকোজে পরিণত করে। মল্টোজ সেম কাজ করে। সুক্রোজ আমরা জানি, সুক্রেজ কি দিয়ে তৈরি হয়? সুক্রোজ কি দিয়ে তৈরি হয়? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, চিনি। ঠিক আছে, তারপরে ল্যাকটোজ, ল্যাকটোজ কি? গ্লুকোজ গ্যালাক্টোজ নিয়ে তৈরি হয়। এগুলো প্রত্যেকটা বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, চলে আসে আমিষ পরিপাকে। আমিষ পরিপাকের মধ্যে দেখো ফার্স্টে আমিষ পরিপাককারী এনজাইমগুলো কি? ট্রিপসিন। এগুলো কোথায় আছে? অগ্নাশয় রসে। কোথায় আছে? অগ্নাশয় রসে। আবার কিন্তু রিপিট করতেছি, খেয়াল পেঁচাই ফেলো না। ঠিক আছে, অগ্নাশয় রসের মধ্যে আমরা কি পাচ্ছি? ট্রিপসিন পাচ্ছি, কায়ামাট্রিপসিন পাচ্ছি। এই ট্রিপসিনটাও তোমার ফার্স্টে দেখে নিষ্ক্রিয় অবস্থায় ট্রিপসিনোজেন রূপে খরিত হয়। পরবর্তীতে আমার ডিউডেনামে মিউকাস থেকে একটা কি রিলিজ হয়? অ্যান্টেরোকাইনেজ নামক একটা এনজাইম রিলিজ হয়। এই অ্যান্টেরোকাইনেজটা গিয়ে তোমার ট্রিপসিনকে অ্যাক্টিভেট করে। তাহলে দেখো পেপসিনকে অ্যাক্টিভেট করে কে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। ট্রিপসিনকে অ্যাক্টিভেট করে কে? অ্যান্টেরোকাইনিন। এখানে এটা একটু খেয়াল রেখে, ঠিক আছে, এমসিকিউ ক্ষেত্রে লাগবে। ওকে, ট্রিপসিন আসলো। ট্রিপসিন কি করবে? ওই যে তোমার পাকস্থল থেকে প্রোটিওজে পেপটনে ভেঙে আসছিল না, এই প্রোটিওজে পেপটনের উপরে কাজ করে ট্রিপসিন কি করে? পলিপেপটাইড ফর্ম করলো। ঠিক আছে, কাইমোট্রিপসিন কি করবে? এই প্রোটিওজ এবং পেপটনকে ভেঙে সেম পলিপেপটাইড তৈরি করবে। আচ্ছা, তো এই কাইমোট্রিপসিনটাও কিন্তু তোমার নিষ্ক্রিয় অবস্থায় থাকে, কাইমোট্রিপসিনোজেন রূপে থাকে। পরবর্তীতে এটা ট্রিপসিনের কাজের কারণে সক্রিয় হয়ে কাইমোট্রিপসিনে পরিণত হয় আর কি। গেল, কার্বক্সিপেপটাইডেজ একটা আছে, সেটা কি করে? দেখো এখান থেকে আমি সব জায়গায় পলিপেপটাইড পাচ্ছি। পলিপেপটাইড অনেক লম্বা চেইন না, এখন আমার বডিটা গ্রহণ করতে পারবে না, আমাকে এটাকে আরও ছোটো ছোটো ভাগে ভাঙতে হবে। তখন আমি কি করব? দেখো এই পলিপেপটাইডগুলো কার্বক্সিপেপটাইডেজ নামে এনজাইম দিয়ে ভেঙে কি পরিণত করছে? ডাইপেপটাইড, মানে 2টা পেপটাইড একসাথে এবং অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড সবচেয়ে ক্ষুদ্র একক, আমার লাগবে অ্যামিনো অ্যাসিড। ওকে, এরপর দেখো এবার আমি অ্যামিনোপেপটাইডেজ নিছি। এই অ্যামিনোপেপটাইডেজ সেম কাজ করলো, ও কী করলো? পলিপেপটাইডকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে ফর্ম করে দিল। হ্যাঁ, এখন এই যে আমি ডাইপেপটাইড পাইলাম, ট্রাইপেপটাইড পেলাম, এগুলো তো অনেক লম্বা লম্বা, এগুলোকে ভাঙতে হবে। এগুলোকে কি ভাঙবো? ডাইপেপটাইডেজ দিয়ে ভাঙবো, ট্রাইপেপটাইডেজ দিয়ে ভাঙবো, ভেঙে কি পরিণত করবো? অ্যামিনো অ্যাসিড। শেষ। ওকে, তারপরে দেখো এটা ইম্পর্টেন্ট, কোলাজিনেস। কোলাজিনেস এনজাইম কোথায় থাকে? মাছ ও মাংসে থাকে। কোথায় থাকে? মাছ ও, এক মিনিট, মাছ ও মাংস থাকে হচ্ছে আমার এই কোলাজেনেজ এনজাইম। ঠিক আছে, এটা কি করে? মাছ ও মাংসে যে কোলাজেন থাকে ওটাকে ভেঙে সরল পেপটাইডে পরিণত করে দিচ্ছে। ওকে, আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝছেন। আরেকটা থাকে আমাদের ইলাস্টেজ এনজাইম। ইলাস্টেজ এনজাইমটা খুবই ইম্পর্টেন্ট। কোথায় থাকে? আমাদের যোজক টিস্যুগুলোর মধ্যে। ধরো আমার ব্লাডের একটা যোজক টিস্যু, এখানে হচ্ছে আমার ইলাস্টেজ এনজাইম থাকবে। এই ইলাস্টেজ এনজাইমটা ইলাস্টিনকে ভেঙে পেপটাইডে পরিণত করে দিচ্ছে। গেল, এখন দেখেন, এই দেখেন আন্তরিক রসে আমিষ পরিপাককারী একটাই এনজাইম থাকে, সে একটা এনজাইমের নাম কি? অ্যামিনোপেপটাইডেজ। খেয়াল রাখবেন, তাহলে আন্তরিক রসে আমার শর্করা বলছি, আমিষ পরিপাককারী একটাই এনজাইম থাকবে, অ্যামিনোপেপটাইডেজ। ঠিক আছে, অ্যামিনোপেপটাইডেজ কি করবে? ওই পলিপেপটাইডকে ভেঙে অ্যামিনো অ্যাসিড রূপান্তর করে দিবে। তো এখানে একটা আজেরা প্রশ্ন আছে, ট্রিপসিন এবং পেপসিনের মধ্যে পার্থক্য। আপনি চাইলে এটা বানায় লিখতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। চলে আসে স্নেহ পরিপাক। এই স্নেহকে সবাই, নাম স্নেহ কিন্তু সবাই অবহেলা করে আসছে, এখন তো ক্ষুদ্রান্ত তার ক্ষুদ্র মন দিয়ে তাকে ভালোবাসছে। ঠিক আছে, আসলো। এবার স্নেহদ্রব্য আসার পরে দেখো পিত্তরস তোমার স্নেহদ্রব্যের এই ইয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখবে। ঠিক আছে, তো আমরা পড়ছিলাম না যে লসিকার কথা পড়ছিলাম, লসিকার মধ্যে কাইলের কথা পড়ছিলাম, যেটা আমরা 4 নাম্বার চ্যাপ্টারে আবার পড়বো। ঠিক আছে, তো এখানে কি হলো? আমার স্নেহদ্রব্যটা আসলো, স্নেহদ্রব্যটা আসার পরে
পিত্ত লবণ ডিরেক্ট তার উপরে কাজ করা শুরু করে। পিত্ত লবণের মধ্যে মানে পিত্ত রসের মধ্যে থাকে পিত্ত লবণ, এই পিত্ত লবণে সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টোরোকোলেট থাকে। এগুলো কি করে ডিরেক্ট আমার স্নেহদ্রব্যের উপরে কাজ করে তাকে একদম ছোটো 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 ফেনার মতো তৈরি করে ফেলে, সেটাকে আমরা বলি সাবানের ফেনা বা ইমালসিফিকেশন বলি। ঠিক আছে, কি বলি? ইমালসিফিকেশন প্রক্রিয়া বলি। তোমার এই স্নেহদ্রব্য চর্বিকে একদম সাদা ফেনার মতো দানায় দানায় পরিণত করে দেওয়াকে বলি ইমালসিফিকেশন। ঠিক আছে, ওকে। তো দেখো এই যে ইমালসিফিকেশন কাকে বলে, এটাও আপনার এইচএসসিতে আসা একটা প্রশ্ন। দেখছেন এই যে এখান থেকে সংজ্ঞাগুলা, তো এই যেখানে একটু সংজ্ঞা পাবেন সেখান থেকে সংজ্ঞাগুলা পড়া শুরু করবেন। এই যে আপনার ক নাম্বার বইয়ের মধ্যে দাগায় রাখবেন, ক নাম্বারের জন্য এটা ইম্পর্টেন্ট, ইমালসিফিকেশন কাকে বলে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা পাচ্ছি, ওকে আচ্ছা যেটা বলতেছিলাম ওই লসিকার ব্যাপারে যেহেতু চলে গেছি, তো এই যে ইমালসিফিকেশন করার পরে তো কি হয় আমাদের এই যে লসিকার মধ্যে কাইলোমাইক্রন থাকে না, তো এরা করে কি, এরা হচ্ছে নিজেদের পিঠে করে এই স্নেহদ্রব্যকে নিজের, কারণ স্নেহদ্রব্যের কণাগুলো খুব বড় বড় থাকে, পরবর্তীতে এই স্নেহদ্রব্যের কণাগুলো লসিকার মধ্যে দিয়ে পরিবাহিত হয়। এই জন্য লসিকাকে আমরা অনেক সময় এরকম সাদা সাদা কালার দেখি বা ওর মধ্যে একটা সাদা কালার দেখি, তার নাম হচ্ছে কাইল। ঠিক আছে, সেটা এগুলো এখন আপনাদের লাগবে না। তো দেখেন অগ্ন্যাশয় রসের মধ্যে আমরা কাকে কাকে পাচ্ছি, অগ্ন্যাশয় রসের মধ্যে পাচ্ছি হচ্ছে আমরা তিনটাকে, কোনটা কোনটা, তিনটা এনজাইমকে পাচ্ছি। কি কি? লাইপেজ, ফসফোলাইপেজ এবং কোলেস্টেরল এস্টারেজ। ঠিক আছে, কি কি পাচ্ছি? লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ, দুইটা সবগুলার এন্ড প্রোডাক্ট কি হবে? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। সবচেয়ে ছোট অংশ হচ্ছে তোমার কি? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। ওকে, যেরকম আমার ইয়ার ক্ষেত্রে কার্বোহাইড্রেটের সবচেয়ে ছোটো ছিল গ্লুকোজ ফ্রুক্টোজ বা গ্লুকোজ গ্যালাক্টোজ, আর প্রোটিনের ক্ষেত্রে ছিল অ্যামিনো অ্যাসিড। ওকে, আচ্ছা তো দেখো এই স্নেহকণাকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল তৈরি করলো। ফসফোলিপিড যেহেতু নাম, ফসফো আছে, তাহলে সাথে এই দুটার সাথেও কি উৎপন্ন হবে? ফসফরিক অ্যাসিড উৎপন্ন হবে। কোলেস্টেরল এস্টার, ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড তৈরি করলো, কিন্তু এখানে কি তোমার স্নেহকণা আছে, এখানে কি আছে? কোলেস্টেরল আছে, একটা স্টেরল আছে, এই জন্য সে হচ্ছে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল তৈরি না করে তৈরি করছে হচ্ছে তোমার কোলেস্টেরল। ঠিক আছে, তো এটা গেল আমার অগ্ন্যাশয় রসের মধ্যে কি কি আছে। এখন চলে আসে হচ্ছে আমার আন্তরিক রসে, মানে ক্ষুদ্রান্তের নিজস্ব রসের মধ্যে কি কি আছে। লাইপেজ এখানেও আছে, সেম কাজই করবে। এখানে আছে তোমার লেসিথিনেস। এই লেসিথিনেস কি করে দেখো, ও লেসিথিনকে ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল তো কমন, এরপরে ফসফরিক অ্যাসিড ওই যে ওটার মতনই, খালি আরেকটা জিনিস কোলিন এক্সট্রা উৎপন্ন করে। ঠিক আছে, তারপরে দেখো এই যে মোনোগ্লিসারাইডেস নামে একটা তৈরি করে, সেটাও সেম, ওই মোনোগ্লিসারাইডকে ভেঙে তোমার ফ্যাটি অ্যাসিড গ্লিসারল তৈরি করলো। গেল, এখন চলেছে পরিপাকে তোমার গ্রন্থির ভূমিকাগুলা। লালা গ্রন্থি, লালা গ্রন্থি আমাদের কোথায় কোথায় আছে দেখো, লালা গ্রন্থি তোমাকে একটা ছবি দিয়ে দিছে। তো দেখো আমাদের এই কানের দুই পাশে দুটা প্যারোটিড গ্রন্থি থাকে। আমাদের এই যে আমাদের ম্যান্ডিবল বোন, এই ম্যান্ডিবল বোনের নিচে থাকে হচ্ছে আমাদের সাব ম্যান্ডিবুলার গ্রন্থি, আর আমাদের জিহ্বার নিচে থাকে হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। তাহলে ছয়টা পাইলাম আমরা, টোটাল 3 জোড়া প্যারোটিড গ্রন্থি, সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার গ্রন্থি। ঠিক আছে, ওকে। তো আমরা এখানে গ্রন্থিগুলো দেখলাম, প্রায় আমাদের 1200 থেকে 1500 ml মতো লালা ক্ষরণ হয়। লালার পিএইচটা 6.2 থেকে 7.4, মানে অ্যাসিডিক পিএইচ। লালার উপাদান সব কিছু তুমি পড়বা, অবশ্যই পড়বা। ঠিক আছে, এখন চলেছে লালার কাজ। এই লালার কাজটা আমি অনেকবার অনেক জায়গার কলেজে প্রশ্ন মতে দেখছি। খ নাম্বারের জন্য আসতে পারে, গ নাম্বারের জন্য আসতে পারে। ঠিক আছে, তো এটা এই জন্য প্রত্যেকটা কাজ, এখানে লালার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। ও খাবার টাবার, ও আমি তো বসে শর্করা পরিপাক করে, বা ধরো যে আমি কথা বলতেছি, এত কথা বলতেছি যে আমার মুখটা তো শুকায় যাওয়ার কথা, জেরোস্টোমিয়া হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে না কেন? কারণ লালা আমার মুখটাকে সিক্ত রাখতেছে। ঠিক আছে, তো এইসব কাজ ছাড়া দেখো লালা দেখো যে মিউসি নামক গ্লাইকোপ্রোটিন খাদ্যের সাথে মিশিয়ে দিয়ে খাবারকে পিচ্ছিল করে ফেলে। ক্লোরাইড স্যালাইভারি অ্যামাইলেজকে, স্যালাইভারি মানে তোমার লালা, তো লালার মধ্যে যে অ্যামাইলেজ থাকে এটাকে অ্যাক্টিভেট করতে হেল্প করে ক্লোরাইড। তারপরে দেখো স্যালাইভারি অ্যামাইলেজ বা টায়ালিন এনজাইম রান্না করা স্টার্চকে ভাঙে, এগুলো সব আমরা জানি। ঠিক আছে, লালার মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা লাইসোজাইম এনজাইম থাকে। লাইসোজাইম কি আমরা জানি, ও একটা মানে কি বলবো, আমাদের ইমিউনিটিতে ভূমিকা রাখে আর কি। ঠিক আছে, ওকে, খাদ্যের এই যে ধ্বংস করলো। এখন যদি যকৃত, যকৃত থেকেও আপনার খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। যকৃত খুবই ইম্পর্টেন্ট। যকৃতকে আমরা বলি হচ্ছে আমাদের মানে মানব মানে কি বলবো, মানব দেহের ভিতরে একটা যদি কেমিক্যাল ল্যাবরেটরি থাকে সেটা হচ্ছে আমাদের যকৃত। ঠিক আছে, যকৃত খুবই ইম্পর্টেন্ট। যেখানে যকৃত এখানে অনেক কিছু দেওয়া আছে, আমাদের এত কিছু লাগবে না। যকৃত মোটামুটি তোমার 4টা খণ্ডে বিভক্ত থাকে, ডান বাম কোয়াড্রেট এবং কডেট। তো এর ওজন দেখলাম আমরা 1.2 থেকে 1.4, সব কিছুই দেখলাম। ঠিক আছে, তো এই যে আমরা অ্যাম্পুল অফ ব্যাটারের কাহিনী তোমাকে বলে আসছি, এখন এটা আমরা দেখবো না এখান থেকে আর। তো দেখো এখানে যকৃতটা আণুবীক্ষণিক গঠন দিয়েছে, এখান থেকে তোমার জাস্ট একটা জিনিস দেখবা, যকৃত আবরণকারী পর্দাটার নাম কি? গ্লিসন্স ক্যাপসুল, কারণ এটা নাম আমরা নর্মালি শুনি না। যকৃতের মধ্যে আমরা 10 নম্বর চ্যাপ্টারে পড়ছি, প্রত্যেকটা কোষে বা অনেকগুলো কোষের নিজস্ব একটা ম্যাক্রোফেজ থাকে। যকৃতের ম্যাক্রোফেজের নাম কি? কাফার সেল, সেটা দ্বারা সেই ইমিউনিটিতে ভূমিকা রাখে। এখন চলে আসে যে আপনাদের পরীক্ষা আসার মতো প্রশ্ন, যেগুলো আপনাদের গ ঘতে আসে। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের গ ঘয়ের প্রশ্ন। সেটা কি?
যকৃতের সঞ্চয় এবং বিপাকীয় ভূমিকা। যকৃতের মধ্যে যকৃত কি ভূমিকা রাখে? দেখো সঞ্চয় ভূমিকার মধ্যে আমি একদম শর্ট করে বলে আছে, দেখো যে আমরা কেমিক্যাল বলি তাকে। সঞ্চয় ভূমিকার মধ্যে প্রথমে সে কী করে, গ্লাইকোজেন সঞ্চয় করে। আমি আজকে ধরো আমার খাওয়ার দরকার ছিল 100 গ্রাম ভাত, আমি খেয়ে ফেলেছি 150 গ্রাম ভাত, তো এই যে 50 গ্রাম ভাতকে আমি ওই টয়লেটের সাথে বের করে দিব না, এই 50 গ্রাম ভাতকে যকৃত কী করবে, যকৃত গ্লাইকোজেনে কনভার্ট করে সে জমা রাখবে। ধরো এই যে আমি আজকে সকাল থেকে ঠিকমতো খাই নাই, তো এরপরে এই যে আমি উপবাস অবস্থায় আছি, এই অবস্থায় যকৃত হচ্ছে আমার এই জমাকৃত গ্লাইকোজেনগুলোকে ইউজ করে আমার বডিকে ফুয়েল আপ করবে, ঠিক আছে। তো দেখো এই যে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেন রূপান্তর করে, এই প্রক্রিয়ায় হেল্প কে করে, এই প্রক্রিয়ায় হেল্প করেছে ইনসুলিন। আমরা জানি ইনসুলিন কী করে, ইনসুলিন আমাদের ব্লাড সুগারকে নামায়। এই জন্য যাদের ডায়াবেটিস হয় তাদেরকে বলে বেশি বেশি কম করে গ্লুকোজ খান, কারণ কি ওদের ইনসুলিন নাই, ব্লাড গ্লুকোজ কমানোর কেউ নাই। তাহলে যদি আমি বেশি বেশি করে গ্লুকোজ খেয়ে ফেলি, তাহলে আমার গ্লুকোজটা কমাবে কে, কেউ কমানোর তো কেউ নাই, ঠিক আছে। তো ইনসুলিন হচ্ছে এটাতে হেল্প করে। তারপর রক্ত সঞ্চয়, এটা ইম্পর্টেন্ট। যকৃত তার হেপাটিক পোর্টাল, মানে হেপাটিক মধ্যে যে পোর্টাল ভেইন থাকে, এই পোর্টাল ভেইনের মাধ্যমে রক্তের রিজার্ভ হিসেবে কাজ করতে পারে। সে প্রায় 1500 ml এর মতো রক্ত জমা রাখতে পারে, ঠিক আছে, সেই জন্য এটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, ভিটামিন সঞ্চয়, ভিটামিনের মধ্যে কোন কোন ভিটামিন, যেই ভিটামিনগুলো চর্বিতে দ্রবণীয়, ভিটামিন এ, ডি, ই, কে, এছাড়া পানিতে দ্রবণীয় যে দুটো ভিটামিন, ভিটামিন বি, সি, বির মধ্যে কিন্তু সবগুলা না, B12 অ্যান্ড B9। B9 এর নাম কি, আমাদের ফলিক অ্যাসিড। B12 এর নাম কি, কোবালামিন বা সায়ানোকোবালামিন বলতে পারো। এইগুলো সঞ্চয় সে হেল্প করে। পিত্তরস সঞ্চয় করে, আমরা জানি যে ওই যে পিত্তরস তার নিজেই ছিল, তো পিত্তথলিতে পিত্তরস উৎপন্ন হওয়ার পরে সে পিত্তরস সঞ্চয় করে রাখে কে, যকৃত। তার পরিপাকের কাজে সে একটু পরপর এটা রিলিজ করতে পারে, ঠিক আছে। তাহলে কি কি সঞ্চয় করলো আমরা দেখলাম। এছাড়াও সে চর্বি অ্যামিনো অ্যাসিড সঞ্চয় করে রাখে। সে কী করে, তোমার শরীরের জন্য যেই অ্যামিনো অ্যাসিডগুলো লাগতেছে না, যে চর্বিগুলো লাগতেছে না, সেগুলোকে সে কী করে, এই গ্লাইকোজেনে রূপান্তর করে রেখে দেয়। মানে সবগুলোকে সে কাজে এমনভাবে রূপান্তর করে রাখে যাতে তুমি পরবর্তীতে রিজার্ভার হিসেবে ইউজ করতে পারো তাকে, ঠিক আছে। গেল খনিজ সঞ্চয়। খনিজ সঞ্চয়ের মধ্যে আমরা একটু পরে এটা পড়বো, যে যকৃত হচ্ছে আমাদের রক্তকে ভাঙি, একটু পরে আমরা পড়বো। বিপাকীয় ভূমিকা, বিপাকীয় ভূমিকার মধ্যে শর্করা বিপাক। শর্করা বিপাক দেখো, গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস মানে কি, গ্লুকোজ, জেনেসিস মানে তৈরি করা, তাই গ্লুকোজ তৈরি করা। সেই গ্লুকোজ কীভাবে তৈরি করে, এই যে আমি এখন উপবাস অবস্থায় আছি, এখন আমার তো খাবার নাই, তো আমার তো এখন শরীরকে ফুয়েল আপ করতে হবে, তখন যকৃত কী করবে, যকৃত আমার এই অতিরিক্ত গ্লাইকোজেনটাকে ভাঙবে, ভেঙে সে গ্লুকোজে পরিণত করবে। এটার নাম হচ্ছে আমার গ্লাইকোজেনেসিস। এটাতে কে হেল্প করবে, এটাতে ধরো হেল্প করে আমার গ্লুকাগন হরমোন হেল্প করতে পারে, কারণ ও কী করে, ও বডিতে আমার গ্লুকোজ লেভেলকে বাড়ায়, ঠিক আছে। দেখো যে গ্লুকোজ থেকে গ্লাইকোজে রূপান্তর প্রক্রিয়াকে আমরা বলি গ্লাইকোজেনেসিস, ওকে। আচ্ছা, গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিও মানে কি, গ্লুকো মানে গ্লুকোজ, নিও মানে নতুন, জেনেসিস মানে তৈরি করা। তাহলে নতুনভাবে গ্লুকোজ তৈরি করি। নতুনভাবে গ্লুকোজ আমরা কোত্থেকে তৈরি করি, এই যে আমাদের প্রোটিন, স্নেহ পদার্থ, এগুলো থেকে আমরা নতুন করে গ্লুকোজ তৈরি করি। এটা নাম হচ্ছে তোমার গ্লুকোনিওজেনেসিস। তো এই প্রত্যেকটা সংজ্ঞা তোমার চাইলে ক নাম্বারের জন্য আসতে পারে। গ্লুকোনিওজেনেসিস কাকে বলে, গ্লাইকোজেনেসিস কাকে বলে, তারপর ধরো গ্লুকোজেনেসিস কাকে বলে, এভাবে করে প্রশ্নে চলে আসতে পারে, ঠিক আছে। দেখো যে গ্লুকোজের মাত্রা বেশি কমে গেলে যকৃত অ্যামিনো অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, গ্লিসারল যদি অশর্করাজাত খাদ্য থেকে সেটা নতুন করে তৈরি করতে পারে, ওকে। এবার যকৃত রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা 90 মিলিগ্রাম/100 ঘন সেন্টিমিটার সে মেনটেন করে। গ্লাইকোজেনোলাইসিস, একটু আগে যেটা বললাম সেটাই তোমার, এটা তোমাদের কে হেল্প করে, গ্লুকাগন এবং এপিনেফ্রিন। ওই একই কথাই তোমাকে বারবার বলছে, ঠিক আছে। আচ্ছা, লাইপোজেনেসিস। লাইপোজেনেসিস কি, তোমার লিপিড তৈরি করা। তো দেখো রক্তে যখন তোমার গ্লুকোজ অনেক বেড়ে যায়, যেরকম ধরো আমাদের গ্রামের মানুষরা, ওরা কিন্তু আমাদের মধ্যে এরকম পিৎজা, বার্গার, শর্মা, হটডগ এগুলো খায় না, স্টিল ওরা কিন্তু দেখো ভুঁড়ি বেড়ে গেছে। কেন বেড়ে গেছে, কারণ অনেক বেশি ভাত খায়। এই ভাতগুলা কি করে, এক্সট্রা ভাতগুলা, তো গ্লাইকোজেন সঞ্চয় করতে করতে দেখা যায় কি গ্লাইকোজেনের লেভেলও পার হয়ে গেছে। এখন যকৃত গ্লাইকোজেন হিসেবে জমা রাখতে পারছে, তখন কি করে, যকৃত সেই অতিরিক্ত গ্লুকোজটাকে সে ট্রাইগ্লিসারাইড তৈরি করে দেয়। কি তৈরি করে দেয়, ট্রাইগ্লিসারাইড তৈরি করে দেয়, ঠিক আছে। এই ট্রাইগ্লিসারাইডগুলো কি করে, ট্রাইগ্লিসারাইড কি আমার একটা লিপিড, তো এগুলো লিপিড আকারে জমা থাকে, তো এই জন্য আমরা এটাকে কি বলি, লাইপোজেনেসিস বলি। গ্লাইকোজেনেসিসের মধ্যে পার্থক্য দিচ্ছে, এগুলো রিডিং পড়লে মোটামুটি পেরে যাবা। এখন চলে আসে প্রোটিন বিপাক। ও প্রোটিন বিপাক কী করে, ও হচ্ছে তোমার ডিঅ্যামিনেশন প্রক্রিয়া। ডি মানে হচ্ছে নাই, তাহলে আমি একটা প্রোটিন থেকে তার অ্যামিন গ্রুপটাকে আলাদা করে ফেলবো। তো একটা প্রোটিনের মধ্যে মেইনলি তো তার অ্যামিন গ্রুপে থাকে, তো অ্যামিন গ্রুপটা যদি বের করে ফেলি তাহলে কী থাকবে, এখানে একটা কিটো অ্যাসিড থাকবে, আর তোমার হচ্ছে অ্যামিন গ্রুপটা থাকে। এই কিটো অ্যাসিডটাকে পরবর্তীতে সে কী করে, সে তোমার হচ্ছে যে ক্রেবস চক্রের মধ্যে পাঠাতে যায়, যা তুই ক্রেবস চক্রের মধ্যে গিয়ে সেখানে শক্তি উৎপন্ন কর, ঠিক আছে। তাহলে ও প্রোটিনকে ভেঙেও কী করে, যে অতিরিক্ত অব্যবহৃত অ্যামিনো অ্যাসিডকে ডিঅ্যামিনেশন প্রক্রিয়া ভেঙে ফেলে।
ভেঙে কিটো অ্যাসিড শক্তি উৎপাদনের জন্য ক্রেবস চক্রে প্রবেশ করলো। তারপরে দেখো ইউরিয়া তৈরি, এটা খুবই ইম্পর্টেন্ট। যকৃতের মধ্যে একটা অর্নিথিন চক্র হয়, ধরো এই যে অ্যামিনগুলোকে সে ভেঙে ফেলতেছে, বা ধরো আমাদের শরীরের মধ্যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য মানে অ্যামিনগুলো খুব বেড়ে গেছে, তখন যকৃতে অতিরিক্ত অ্যামিনগুলো তো আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর, অ্যামোনিয়া, তখন যকৃতে করবে কি এই অ্যামোনিয়াগুলোকে একটু কম ক্ষতিকর অবস্থায় নিয়ে আসবে। তো দেখো ও কী করে, ও হচ্ছে তোমার অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি করে। তো অর্নিথিন চক্রের মধ্যে, অর্নিথিন চক্র তোমাদের লেভেলে পড়াশোনা না, মেডিকেলে আসলে ইনশাল্লাহ পড়তে পারবা, বা সামনে ফিউচারে পড়াশোনা করবা আর কি এগুলো নিয়ে। যাই হোক, এই অর্নিথিন সাইকেলের মাধ্যমে এই অ্যামোনিয়াকে সে কার্বন ডাই অক্সাইডে যুক্ত করে কি তৈরি করে দেয়, ইউরিয়া তৈরি করে দেয়। ইউরিয়া অ্যামোনিয়ার মতো এত ক্ষতিকর পদার্থ না। পরবর্তীতে এই ইউরিয়া তোমার কিডনির মধ্যে যেটে পরবর্তী ইউরিন তৈরি করে, পরের কাহিনী, ঠিক আছে। দেখো প্লাজমা প্রোটিন সংশ্লেষণ খুবই ইম্পর্টেন্ট। যকৃত গামা গ্লোবিউলিন ছাড়া, গামা গ্লোবিউলিন ছাড়া প্রায় সব ধরনের প্লাজমা প্রোটিন, প্লাজমা কি কি আছে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, এগুলোর মধ্যে শুধুমাত্র গামা গ্লোবিউলিন ছাড়া মোটামুটি সবগুলো সে তৈরি করে। দেখো এখানে সবগুলো, এই যে অ্যালবুমিন, লিপোপ্রোটিন, ট্রান্সফেরিন, সেরোপ্লাজমিন, গ্লোবিউলিন, রক্ততঞ্চন ফ্যাক্টরের মধ্যে কোনটা কোনটা তৈরি করতেছে, 1, 2, 5, 7, 9, 10, 11, 12, তাহলে কোনটা কোনটা করছে তোমরা আমাকে নিচে কমেন্টের মধ্যে বলবা। হরমোন সংশ্লেষ, যকৃত অ্যাঞ্জিওটেনসিনোজেন নামক একটা হরমোন রিলিজ করে। এই হরমোনটা কি করে, তোমাদের লেভেলে এটা পড়াশোনা না, বাট স্টিল 6 নম্বর চ্যাপ্টারে পড়বা, একটা পাথওয়ে আছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন পাথওয়ে। তো এটার মধ্যে কি হয়, ধরো কোনো কারণে আজকে অনেক গরম পড়ছে, আমার বডি থেকে অনেক মানে অনেক পানি বের হয়ে গেছে, আমার বডি ডিহাইড্রেটেড হয়ে গেছে। এখন যখন বডি থেকে এই এক্সেস ভলিউমটা বের হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, আমার বডি ব্লাড প্রেশারও কমে যায়। এই ব্লাড প্রেশার কমার কারণে, ব্লাড প্রেশারটাকে বাড়ার কারণে আমার বডি একটা মেকানিজম তৈরি করে, সেটা হচ্ছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। এটা আমাদের কিডনির মধ্যে হয়, কিন্তু এই যে অ্যাঞ্জিওটেনসিনকে অ্যাক্টিভেট করার জন্য অ্যাঞ্জিওটেনসিনোজেনটা কে তৈরি করে দিচ্ছে, লিভার তৈরি করে দিচ্ছে, ঠিক আছে। ওকে, এখন দেখো লিপিড বিভাগ, লিপিড বিভাগটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট রিডিং দিবা, খুব একটা বেশি লাগবে না। লোহিত রক্তকণিক উৎপাদন ও ভাঙন, তো দেখো আমাদের বাচ্চাকালের মধ্যে যখন আমরা ছোট ছিলাম, তখন আমাদের আরবিসিগুলা হচ্ছে এই যকৃত এবং প্লীহা তৈরি করে দেয় ভ্রূণ দেহের মধ্যে, কিন্তু পরবর্তীতে এরা হয়ে গেছে, থাকে না যে ঘরের শত্রু বিভীষণ হয়ে গেছে, পরে এরা আমাদেরকে মারা শুরু করছে। যাই হোক, বড় হওয়ার পর কি হয়েছে, তোমার যকৃতের যে কাফার সেলগুলো আছে, ম্যাক্রোফেজ সেলগুলা, ওরাই লোহিত রক্তকণিকাকে দেখলে ওকে মারতে চলে আসে। লোহিত রক্তকণিকা গড় আয়ু হচ্ছে তোমার 4 মাস বা 120 দিন। তো ওরা করে কি, এই আরবিসিটাকে ভেঙে ফেলে। আরবিসিটাকে ভাঙলে আমি কি পাবো, একটা হিম পাবো, একটা পাবো তোমার হচ্ছে গ্লোবিন। কি পাবো, গ্লোবিন। গ্লোবিন তো প্রোটিন, তো প্রোটিন যেহেতু প্রোটিন আমার বডি কাজে লাগে, প্রোটিনকে আমি নিজে ওর কাজে পাঠাই দিলাম, আমার রয়ে গেল কে, রয়ে গেল হিম। এই হিমটাকে পরবর্তীতে ও ভেঙে ফেলে কি তৈরি করে, বিলিভার্ডিন তৈরি করে। কি তৈরি করে, বিলিভার্ডিন, ঠিক আছে। এই বিলিভার্ডিন থেকে তৈরি করা হচ্ছে তোমার পরবর্তীতে বিলিরুবিন, ঠিক আছে। ওকে, তো যাদের ধরো যে হিমোলাইটিক জন্ডিস হয়, তো দেখবা ওদের জন্ডিসের ইয়ার মধ্যে আমরা যখন টেস্ট দিই, তখন দেখবো ওদের সেরাম বিলিরুবিন বেড়ে যায়। সেরাম বিলিরুবিন বেড়ে যাওয়া মানে আমি বুঝতেছি যে ওর হিমোলাইটিক জন্ডিস হচ্ছে, ওর ব্লাড ভাঙতেছে, ওর ব্লাড ভাঙার কারণে শরীরের মধ্যে এই অতিরিক্ত বিলিরুবিনগুলো জমা হচ্ছে, ঠিক আছে। তাহলে যাই হোক, তো এই হিমোগ্লোবিনের ভাঙনেও কে ভূমিকা রাখে, এই যকৃতই ভূমিকা রাখে, একটা নিজেই তৈরি করা, নিজে আবার ভেঙে ফেলে। ওকে, পিত্ত উৎপাদন, যকৃত কোষ হেপাটোসাইট থেকে অবিরাম পিত্ত ক্ষরণ করে, মেইনলি পিত্তথলিতে মানে মেইনলি আমাদের এই পিত্তথলিটা কাজই হচ্ছে পিত্ত রসটাকে জমা রাখা, বাট মেইন তৈরি করে দেওয়া সব কাজ হচ্ছে তোমার এই যকৃতই করে, ঠিক আছে। হরমোন সংশ্লেষণ, অ্যাঞ্জিওটেনসিন তো মাত্রই পড়লাম, আরেকটা এই যে পড়লামই আমরা হরমোনের ভাঙন। হরমোন দেখো যকৃত কিন্তু ছেলেদেরকে খুব একটা বেশি পছন্দ করে না। দেখো যকৃত ছেলেদের যেসব হরমোনগুলো আছে, টেস্টোস্টেরন হরমোন, তারপরে ধরো আমাদের ওই যে কিডনির মাথার উপরে ক্যাপের মতো অ্যাড্রিনাল গ্রন্থি থেকে যে অ্যালডোস্টেরন হরমোন, এই অ্যালডোস্টেরন হরমোন এগুলো খুব দ্রুত ভেঙে ফেলে, ঠিক আছে। অন্যান্য হরমোনগুলো সে এত দ্রুত ভাঙে না, টক্সিন, বিষ অপারেশন, এগুলো সব কিছু দেখলা। তো যকৃতের কাজ খুব 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 ইম্পর্টেন্ট, যকৃতের কাজ একটাও মিস দেওয়া যাবে না, সবগুলো খুবই লাগবে। বিভাগীয় ভূমিকা কয়টা আছে, সঞ্চয় ভূমিকা কয়টা আছে, তারপরে সবগুলা পড়বা, ঠিক আছে। আচ্ছা, যকৃতের নিঃসরণ, যকৃতের নিঃসরণ পিত্তরস এই যে আমরা পড়ছি যে তোমার এখান থেকে তোমার যকৃত নালী আসে ডান ও বাম, তারপর পিত্ত নালী এসে সবগুলো মিলে একসাথে মিলিত হয়ে অ্যাম্পুলার ব্যাটার দিয়ে রিনামে প্রবেশ করলো, গেল। তো এখানে উপাদানগুলো জাস্ট রিডিং পড়বা, অত বেশি ইম্পর্টেন্ট না। মানুষের দৈনিক প্রায় 400 থেকে 800 ml মতো পিত্তরস তৈরি হইলো। পিত্তরসের কাজগুলো ইম্পর্টেন্ট। পিত্তরসের প্রধান কাজ কি, ও চর্বিকে ইমালসিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে তোমার ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, এছাড়া হচ্ছে দেখতে পারো চর্বি পরিপাকের এনজাইম লাইপাসকে সক্রিয় করে, চর্বিতে দ্রবণীয় ভিটামিন এ, ডি, কে এগুলোকে সক্রিয় করতেছে। তারপরে যে পিত্তরসের মিউসিন বাফার লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। পিত্তরস যেহেতু পিছলা, সে হচ্ছে পেরিস্টালসিসের মাধ্যমে তোমার খাবারটাকে কোলন থেকে মলাশয়ের কাছে নিয়ে যাচ্ছে, যার ফলে আমাদের মল ত্যাগটা ইজি হয়, ঠিক আছে। তারও এইসব কাজটা যাচ্ছে, এগুলো পড়বা।
অগ্নাশয়, অগ্নাশয় থেকে প্রশ্ন আসে এটাকে কেন আমরা মিশ্র গ্রন্থি বলি। মিশ্র গ্রন্থি কখন বলি আমরা, যখন তার যে দুই ধরনের গ্রন্থি কাজ করে, একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি মানে হচ্ছে সে এক্সটার্নাল কিছু জুস রিলিজ করবে, ঠিক আছে, আমাদের অগ্নাশয় রস রিলিজ করবে। আর অন্তঃক্ষরা গ্রন্থি কখন বলি, যখন তারা হরমোন রিলিজ করে। তো এই যে আমাদের অগ্নাশয়ের মধ্যে আমরা একটু আগে পড়ে আসলাম, অগ্নাশয় রসের মধ্যে আমরা কি জানি, অনেকগুলো এনজাইম পাইলাম, ঠিক আছে, তো এগুলো কিসে থাকে, অগ্নাশয় রসে থাকে, এই জন্য সে বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করতেছে। আর যদি বলি অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কখন কাজ করে, সে 4টা হরমোন উৎপন্ন করে। তার একটা আইলেস অফ ল্যাঙ্গারহান্স আছে, এই আইলেস অফ ল্যাঙ্গারহান্সের মধ্যে দেখো তার 4টা কোষ আছে। আলফা কোষ থেকে তৈরি হয় তোমার গ্লুকাগন, বিটা কোষ থেকে তৈরি হয় তোমার ইনসুলিন, ডেল্টা কোষ থেকে তৈরি হয় সোমাটোস্ট্যাটিন, ঠিক আছে। এটা কিন্তু তোমার বাকি 2টা কোষের ক্ষরণকে নিয়ন্ত্রণ করতেছে। পিপি কোষ বা প্যানক্রিয়াটিক সেল, এইটা কি করে, তোমার গামা কোষ বলা, এটা না, এটা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষরণ করে, ঠিক আছে। অগ্নাশয় উপাদান এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, আমার ডিরেক্ট হচ্ছে কাজটা দেখতে পারো, কাজটা তুমি অলরেডি পড়ে আসছো, ঠিক আছে। শর্করা পরিপাকে কি কাজ করে, আমিষ পরিপাকে, সবগুলো তুমি অলরেডি পড়ে আসছো। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কি পড়বো, গ্যাস্ট্রিক গ্রন্থি পূর্ণবয়স্ক মানুষের দিনে প্রায় 2 লিটার পরিমাণ গ্যাস্ট্রিক জুস তৈরি করতেছে, ঠিক আছে। তারপরে দেখো এর মধ্যে আমরা কি কি কোষ পাই, অক্সিনটিক সেল পাই। অক্সিনটিক সেলগুলোর নাম হচ্ছে তোমার প্যারাইটাল সেল, এগুলি আমার মেইন সেল। এখান থেকে আমার কি তৈরি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। এছাড়াও আমাদের ইন্ট্রিনসিক ফ্যাক্টর, আইএফ নামে একটা ফ্যাক্টর আছে, এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর হচ্ছে তোমার এই প্যারাইটাল সেলগুলো তৈরি করে দেয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের যে ভিটামিন B12 পড়ে আসলাম না, যে সায়ানোকোবালামিন, এই সায়ানোকোবালামিন বা ভিটামিন B12 শোষণের ক্ষেত্রে এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তোমার যদি কোনো কারণে ইন্ট্রিনসিক ফ্যাক্টর না থাকে, তাহলে দেখবা যে তোমাদের কি বলবো, পার্নিশাস অ্যানিমিয়া হতে পারে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে, ঠিক আছে। ওকে, মিউকাস কোষ, আমরা জানি মিউকাস কী করে, মিউকাস পিচ্ছিল করে। আর্জেন্টাফিন কোষ, এগুলো তো আনাদার এসব কোষ সেরোটোনিন রিলিজ করে পাকস্থলীর প্রাচীর অবস্থা বলয়াকার পেশিগুলো ছন্দময় সংকোচন বা পেরিস্টালসিস তোমার কন্ট্রোল করতেছে। জাইমোজেনিক কোষকে আমরা চিফ কোষও বলতে পারি, ঠিক আছে। এখন হচ্ছে জাইমা রহমান দিয়ে মনে রাখবা, জাইমা রহমান যেহেতু দেশের চিফের মেয়ে, সো চিফ কোষ থেকে পেপসিনোজেন ও গ্যাস্ট্রিক লাইপেজ রিলিজ হচ্ছে, গেল। এবার দেখো গ্যাস্ট্রিন কোষ আছে, এগুলোকে আমরা জি কোষ বলি, এখান থেকে আমরা গ্যাস্ট্রিন নামক হরমোন রিলিজ পাই, ঠিক আছে। অ্যান্টেরোক্রোমাফিন সেল হিস্টামিন রিলিজ করে ও সংরক্ষণ করে, ওকে। গ্যাস্ট্রিক জুসের কাজ পড়লাম, গ্যাস্ট্রিক জুসের মধ্যে কী কী আছে সব কিছু তোমরা এখন আমার থেকে ভালো জানো ইনশাল্লাহ। আন্তরিক গ্রন্থি থেকে কে পাচ্ছে, আন্তরিক গ্রন্থির মধ্যে আমাদের কিছু কোষ থাকে, এগুলোর মধ্যে আমরা ব্রাশ কোষ পাই, গবলেট সেল পাই, আর্জেন্টাফিন সেল পাই। সবগুলো ক্ষরণ তোমার এখানে একটা একটা করে দেওয়া আছে, সবগুলো ক্ষরণ ভালো করে পড়বা, ঠিক আছে। যেরকম গবলেট সেল থেকে আমরা মিউকাস ক্ষরণ পাই, প্যানেট সেল থেকে অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড, মানে কি, যেগুলো তোমার ওই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, ঠিক আছে। অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড পাই, প্রোটিন ক্ষরণ পাই। আর্জেন্টাফিন কোষ থেকে আমরা সেরোটোনিন ক্ষরণ করে, ওকে। লিভার গুণের গ্রন্থি কী করে, এনজাইম ক্ষরণ করে, এই সব কিছু। তারপরে এসব গ্রন্থি থেকে খরিত রসকে আমরা আন্তরিক রস বা সাক্কাস অ্যান্ট্রিকাস বা ইন্টারসেলার জুস বলি, গেল, ঠিক আছে। এখন চলে আসে মানবদের সবগুলোর কাজ, তোমার একসাথে দেওয়া আছে, সবগুলো কাজ একসাথে তুমি চাইলে সামারি করে পড়তে পারো। আন্তরিক রসের কাজ কি, ওই একটু আগে যে কাজগুলো পড়তেছিলাম সবগুলো একসাথে। এনজাইম ও পিত্তরসের মধ্যে পার্থক্য খ নাম্বারের জন্য আসতে পারে, এই পার্থক্যগুলো একটু দেখে রাখবেন, ঠিক আছে, পার্থক্যগুলো একটু দেখে রাখবেন। এখন চলে আসে পরিপাকে স্নায়ুতন্ত্র হরমোনের ভূমিকা, এটা আপনাদের এইচএসতে আসা একটা প্রশ্ন, স্নায়ুতন্ত্রের ভূমিকা, ঠিক আছে। তো স্নায়ুতন্ত্রের ভূমিকা কি, দেখো আমাদের স্নায়ুতন্ত্রের মধ্যে আমাদের পরিপাকের ক্ষেত্রে 2 ধরনের নার্ভাস সিস্টেম কাজ করে, ঠিক আছে। তো দেখেন আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাসের মধ্যে আমাদের হাঙ্গার সেন্টার থাকে। আমরা বলছিলাম যে মস্তিষ্কের হাইপোথ্যালামাস আমাদের সব ধরনের অনুভূতির একটা মিলনস্থল হিসেবে কাজ করে, ঠিক আছে। তো হাঙ্গার সেন্টার এখানে পাইলাম, মানুষের খাদ্য গ্রহণ উদ্দীপ্ত হয়ে রক্তে যখন গ্লুকোজ মাত্রা কমে যায়, হ্যান ত্যান অনেক কিছু। তো এখানে দেখো আমরা 2 ধরনের প্লেক্সাস পাই, একটা হচ্ছে এক্সট্রিনসিক প্লেক্সাস, একটা হচ্ছে তোমার ইন্ট্রিনসিক প্লেক্সাস, ঠিক আছে। তো এক্সট্রিনসিক প্লেক্সাসটা কোথায় থাকে, আমাদের এটা হচ্ছে আমাদের সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের অংশ, ঠিক আছে। প্যারাসিম্প্যাথিক থেকেও আসতে পারে। তো এটা হচ্ছে যখন ধরো তুমি একটা খাবারের কথা ধরো চিন্তা করো যে সামনে ফুচকা খাবো, তো এই যে ফুচকা খাওয়ার ফলে তোমার নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এগুলো আমাদের পার্সোনালি বাইরেই থাকে আর কি। তো এই যে ধরো আমি বিরিয়ানির কথা চিন্তা করবো, বিরিয়ানির কথা চিন্তা করলে আমার যে লালা বের হচ্ছে, এই সব কিছু হচ্ছে আমাদের এক্সটেন্সিভ প্লেক্সাস কন্ট্রোল করে, ঠিক আছে। এরপর দেখো আমাদের এই যে খাদ্যের স্বাদ, গন্ধ, তারপরে দর্শনগুলো দেখলে মানে স্নায়বিক নিয়ন্ত্রণের মাধ্যমে দেখা যায় আমাদের জুস রিলিজ হয়। ইন্ট্রিনসিক প্লেক্সাস এটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমাদের মায়োন্টেরিক প্লেক্সাস, হচ্ছে সাবমিউকোজাল। মায়ো ওয়ার্ডটা মানে হচ্ছে মাসেল, তাহলে আমাদের এই যে আমাদের পৌষ্টিক তন্ত্রের মধ্যে মসৃণ পেশিগুলোর ভিতরে হচ্ছে আমাদের কি থাকে, এই মায়োন্টেরিক প্লেক্সাস থাকে, ঠিক আছে। এগুলো আমাদের পেশিগুলোর সংকোচন, ধরো আমার ইসোফেগাস সংকুচিত হলে না আমার খাবার পাকস্থলীতে যাবে, পাকস্থলী সংকুচিত হলে না খাবার ক্ষুদ্রান্তে যাবে, ক্ষুদ্রান্ত সংকুচিত হলে না খাবার হচ্ছে তোমার বৃহদান্ত্রে যাবে। যে পেরিস্টালসিসের কন্ট্রোল করা হচ্ছে তোমার এই মায়োন্টেরিক প্লেক্সাস, ঠিক আছে। সাবমিউকোজাল প্লেক্সাস কোথায় থাকে,
পশুতন্ত্রের বিভিন্ন ধরনের ক্ষরণ ও স্থানীয় রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। আচ্ছা, এই ইন্ট্রিনসিক প্লেক্সাসকে বিজ্ঞানীরা মানুষের সেকেন্ড ব্রেইন হিসেবে আখ্যায়িত করে। তো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমাদের ইন্ট্রিনসিক প্লেক্সাস বা আমাদের অ্যান্টেরিক নার্ভাস সিস্টেম, অ্যান্টেরিক মানে হচ্ছে তোমার অন্ত্রের ভিতরে যে নার্ভাস সিস্টেম, এটাকে আমরা কি বলি, আমাদের দ্বিতীয় মস্তিষ্ক বলি, আমাদের সেকেন্ড নার্ভাস সিস্টেম বলি। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের 2022 সালে প্রশ্ন আসছে, আমি যেবার মেডিকেল কি বলি, আমি যেবার এইচএসসি পরীক্ষা দিই সেইবার হচ্ছে তোমার এই প্রশ্নটা আসছিল, ঠিক আছে। আচ্ছা, তো লালা ক্ষরণ টরণ এখানে এগুলো আপনারা 12 নম্বর চ্যাপ্টারে পড়ছেন, এগুলো ওখান থেকে আরও ভালো বুঝবেন। এখন এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না। ওকে, চলে আসি হচ্ছে আমরা এই যে গ্যাস্ট্রিক রস ক্ষরণের ক্ষেত্রে। এই গ্যাস্ট্রিক রস ক্ষরণের ক্ষেত্রে স্নায়বিক একটা পর্যায়ে আছে। মুখগহ্বরে খাদ্যবস্তু যখন চলে আসে এবং যখন গলাধঃকরণ করি তখন এক ধরনের স্নায়ু উদ্দীপনা, যখন খাবারটা আমার মাত্র খাইলাম, গলা দিয়ে নামলো, তখন আমার এই ব্রেনের মধ্যে একটা সিগন্যাল যাচ্ছে, সিগন্যাল বোঝাচ্ছে কি আমি খাবার খাচ্ছি। তখন কি হয় দেখো, এই যে মস্তিষ্কের ভেগাস স্নায়ুর মাধ্যমে, কোন স্নায়ুর মাধ্যমে, ভেগাস। আপনার কমেন্টের মধ্যে বলবেন ভেগাস আমাদের কত নম্বর কর্টিক স্নায়ু, এই ভেগাস স্নায়ুর মাধ্যমে পাকস্থলীতে পৌঁছায়। তখন কি হয়, খাদ্যবস্তুর এই যে আমি দেখলাম, ঘ্রাণ নিলাম, খাইলাম, একটা চিন্তা করলাম, এই সব কিছুর কারণে ওই যে ভেগাস স্নায়ু তোমার পাকস্থলী থেকে কি করে, সে গ্যাস্ট্রিক জুস রিলিজ করে, ঠিক আছে, গ্যাস্ট্রিক জুস রিলিজ করে। ইভেন এমন অবস্থা হয়ে যায় তোমার খাবারটা ওখানে পৌঁছানোর আগেই গ্যাস্ট্রিক জুসটা রিলিজ হওয়া শুরু করে, ঠিক আছে। তো এটাকে দেখো স্নায়ু পর্যায়ে প্রায় 1 ঘন্টা পর্যন্ত থাকে। স্নায়ু পর্যায়ে কত ঘন্টা থাকে, 1 ঘন্টা পর্যন্ত থাকে। তোমার হচ্ছে পরীক্ষা এটাই আসছে যে এই গ্যাস্ট্রিক জুস রিলিজের ক্ষেত্রে স্নায়বিক পর্যায়টা ব্যাখ্যা করো। এখন পারবা না? ইনশাআল্লাহ পারবা। আচ্ছা, পাকস্থলী বা গ্যাস্ট্রিক পর্যায়ে, পাকস্থলী পর্যায়ে কখন শুরু হয়, যখন খাবারটা আমার পাকস্থলীতে পৌঁছায়। পৌঁছানোর পর তোমার কি হয়, সেখানে প্রাচীরগুলো, ধর খাবারটা এখন পৌঁছাইছে, এখন আমার কি করতে হবে, খাবারটাকে ধরে এটাকে এমনি এমনি পিষ্ট করতে হবে, এটাকে ভর্তা বানায় আমার কাইম পরিণত করতে হবে। তো দেখো এই জন্য কি হয়, আমার এই যে পাকস্থলীর প্রাচীরটা উদ্দীপ্ত হয় এবং স্নায়বিক উদ্দীপনা সাবমিউকোসাস স্তরে মেসনাস প্লেক্সাসে যায়। তার ফলে তোমার কি হচ্ছে, গ্যাস্ট্রিক রসের ক্ষরণ হচ্ছে, এন্ডোক্রাইন কোষ থেকে তোমার এই যে গ্যাস্ট্রিন আসতেছে, এগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিড সমৃদ্ধ গ্যাস্ট্রিক রস নিঃসরণের প্রায় 4 ঘন্টা যাবত চলতে থাকে এবং চলার মাধ্যমে তোমার খাবার আস্তে আস্তে প্রসেসিং হয়। আন্তরিক পর্যায়ে তোমার কি হচ্ছে, খাবারগুলো মানে এই যে পুরো মন্ড আসলো, একদম ভর্তা হয়ে আসলে ভর্তাগুলো কোথায় গেল, আমাদের ডিওডেনামে গেল, ঠিক আছে। ডিওডেনাম তখন এটা প্রবেশ করার সাথে তোমার হরমোনাল স্নায়বিক উদ্দীপনা সৃষ্টি হয়, এটা তোমার ব্রেইনে যায়। ব্রেইন থেকে কি হয়, এই গ্যাস্ট্রিক রসটাকে ক্ষরণের জন্য বলে যে এই ভাই হইছে, ও এখন ডিওডেনামে চলে গেছে, তোমার এখনো ক্ষরণের দরকার নেই। তখন ওকে একটা সিগন্যাল দিয়ে এই গ্যাস্ট্রিক রসের ক্ষরণটাকে বন্ধ করে দেয়, ঠিক আছে। এই সময় ডিওডেনামের মিউকাস থেকে কি রিলিজ হচ্ছে, কোলেসিস্টোকাইনিন এবং সিক্রেটিন হরমোন রিলিজ হয়, ঠিক আছে। এই দুটো হরমোন কি করে, এই দুটো হরমোন ও কোলেসিস্টোকাইনিনকে তোমার সিগন্যাল দেয় অগ্নাশয়কে, সিক্রেটিন সঙ্গে তোমার হচ্ছে যকৃতকে, যার ফলে তোমার পিত্ত রস ক্ষরণ শুরু হয়, অগ্নাশয় রস ক্ষরণ শুরু হয়, আন্তরিক রস ক্ষরণ শুরু হয়, যার ফলে আমার ওই নেক্সট স্টেপ পরিপাকটা সম্পন্ন হয়। দেখো এই যে, ঠিক আছে। তো এই যে কোলেসিস্টোকাইনিন পাকস্থলীতে খাদ্য ডিওডেনাম আসা গতিটাকে নিয়ন্ত্রণ করে, সিক্রেটিন পাকস্থলীর গ্যাস্ট্রিক রসটাকে ক্ষরণটাকে বন্ধ করে দিচ্ছে, অগ্নাশয় রস ও পিত্তরস নিঃসরণ ওই সেম সিক্রেটিন ও কোলেসিস্টোকাইনিন উভয় হরমোনই অগ্নাশয় পিত্তরস ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করতেছে। এগুলোর মাধ্যমে আমাদের আসলো পরিপাকে হরমোনের ভূমিকা। এখন আমরা এতগুলো হরমোন পড়বো। গ্যাস্ট্রিন কই ছিল, গ্যাস্ট্রিন ছিল আমাদের, গ্যাস্ট্রিন নামই বুঝতে পারছি ও কোথায় থাকে, পাকস্থলীতে থাকে, পাকস্থলীর জি কোষ থেকে গ্যাস্ট্রিনটা খরিত হচ্ছে, ওকে। গ্যাস্ট্রিক জুস থেকে গ্যাস্ট্রিক জুস নিশ্চিত হয়, সেখান থেকে আমাদের গ্যাস্ট্রিন থাকলো। সিক্রেটিন কোথা থেকে আসতেছে, একটু আগে পড়ে আসলাম। সিক্রেটিন হচ্ছে আমাদের অন্ত্রের ডিওডেনামের মিউকোসা থেকে এই হরমোন রিলিজ হয়, ঠিক আছে। আচ্ছা, এটা আবিষ্কৃত প্রথম হরমোন, এটা কি আমাদের আবিষ্কৃত প্রথম হরমোন। তোমার কখনো এই হরমোনগুলো থেকে এমন প্রশ্ন আসে না, এগুলো এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। কোলেসিস্টোকাইনিন কি করবে, এই দেখো সিস্ট ওয়ার্ডটা যেখানে দেখবে সেখানে বলবো তোমার এখানে থলি বুঝাচ্ছে, তাহলে সে কোনটার উপরে কাজ করবে, পিত্ত থলির উপরে কাজ করবে, যকৃতের উপরে কাজ করবে আর কি, ঠিক আছে। দেখো এর একটা নাম কি, প্যানক্রিওজাইমিন। ক্ষুদ্রান্তের প্রাচীর ক্ষরণ হয় তোমার হচ্ছে অগ্নাশয় বৃদ্ধি ও ক্ষরণকে এবং পিত্ত থলি থেকে পিত্ত বের করতে এটা উদ্দীপনা যোগায়। মেইনলি ওর মেইন কাজ হচ্ছে এটাই, ঠিক আছে। আচ্ছা, সোমাটোস্ট্যাটিন ওই যে আমাদের গ্যাস্ট্রিন সে জি কোষ থেকে বের হচ্ছিল, সোমাটোস্ট্যাটিন কোন কোষ থেকে বের হয়, ডি কোষ থেকে বের হয়। কোন কোষ থেকে বের হয়, ডি কোষ থেকে। আচ্ছা, এটা গ্যাস্ট্রিন ক্ষরণ নিবারণের ফলে পাকস্থলীর রসের ক্ষরণ হ্রাস পায়, এটা অগ্নাশয় রসের ক্ষরণটাকেও কমায় দেয়। এই সোমাটোস্ট্যাটিনের কাজ হচ্ছে যেখানে যায় সেখানে সবাইকে কমায় দিচ্ছে, ঠিক আছে। অ্যান্টেরোকাইনিন এবং নিচে পাবো হচ্ছে অ্যান্টেরোক্রাইনিন, এই দুটোর মধ্যে আমার প্যাচ লাগতো 5 এবং 8 নাম্বার। কেমন মনে রাখবে, দেখো অ্যান্টেরোকাইনিন নামে কোনো প্যাচ নাই, ও কোথা থেকে, ইলিয়াম থেকে রিলিজ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, হয়েছে, তুমি ভালো কথা, সমস্যা নেই আমার। অ্যান্টেরোক্রাইনিন তাহলে দেখো কোথেকে রিলিজ হবে, ক্ষুদ্রান্ত ক্ষীয় থেকে, ঠিক আছে। তো ক্ষুদ্রান্ত ডিওডেনাম থেকে এটা ক্ষরিত হয়, লিভার কোন গ্রন্থিকে উদ্দীপ্ত করে, ঠিক আছে। ও হচ্ছে আন্তরিক রসের এনজাইমকে মিউকাস ক্ষরণে করে, ঠিক আছে। তাহলে এটা বুঝলাম।
ওকে হ্যাঁ, তো আরেকটা আছে এখানে দেখো ডিওক্রাইনিন। ডিওক্রাইনিন তোমার কি করে, এই হরমোন ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে রিলিজ হয়ে ব্রুনারের গ্রন্থিকে ইয়া করে। তো আমি ভাবে মনে রাখতাম হচ্ছে তোমার হচ্ছে LE আর হচ্ছে DB। এল মানে হচ্ছে তোমার লিভার কোনের গ্রন্থিকে অ্যান্টেরোক্রাইনিন অ্যাক্টিভেট করতেছে, আর তোমার ডিওক্রাইনিন হচ্ছে ব্রুনারের গ্রন্থিকে অ্যাক্টিভেট করছে, ঠিক আছে। আচ্ছা, তো এবারে পেপটাইড ওয়াই জাস্ট নাম পড়বা। পেপটাইড ওয়াই ইলিয়াম থেকে খরিত হচ্ছে। অ্যান্টেরোগ্যাস্ট্রন, অ্যান্টেরো মানে হচ্ছে বাধা দিচ্ছে কাকে, গ্যাস্ট্রিনকে, ঠিক আছে। এটা ক্ষুদ্রান্ত থেকে রিলিজ হচ্ছে, এটা গ্যাস্ট্রিন ইনহিবিটরি পেপটাইড বলা হয় একে। তো এগুলো একটু পড়বো আমরা। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড আমরা একটু আগে দেখেছি আইলেস অফ ল্যাঙ্গারহান্স থেকে ক্ষরণ হয়। ওকে, ভেসোঅ্যাক্টিভ ইন্টারস্টেলার পেপটাইড, জাস্ট নাম পড়বে এগুলো সব। ক্ষুধা ও তৃপ্তি নিয়ন্ত্রণকারী। ধরো এখন আমি চিকন হতে চাচ্ছি, এখন চিকন হওয়ার জন্য আমার কি করতে হবে, আমার কম খাইতে হবে, কারণ আমার অনেক বেশি ক্ষুধা হবে, আমি যা সামনে সব খেয়ে ফেলে, এই জন্য মোটা হয়ে যাচ্ছি। তো যে ক্ষুধা নিবারণের ক্ষেত্রে আমার যদি কোনোভাবে গ্যাস্ট্রিক জুসটা কম রিলিজ হতো, তাহলে মানে আমার ক্ষুধাটা কম লাগতো। তো এই জন্য দেখো এই যে এই যে আমাদের ভেসোঅ্যাক্টিভ পলিপেপটাইডগুলো, যেগুলো ভেসোঅ্যাক্টিভ ইন্টারস্টেলার পলিপেপটাইড, তারপর তোমার হচ্ছে গ্লুকাগন লাইক পেপটাইড, এগুলো প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এগুলো তোমার হচ্ছে ক্ষুধা নিবারণের ক্ষেত্রে ভূমিকা রাখে, ঠিক আছে। ওকে, তোমার এখানে সবগুলোর কাজ একসাথে দেওয়া আছে। এখন দেখো পরিপাকৃত খাদ্য শোষণ। এখন দেখো যে শোষণ কাকে বলে, আরেকটা ইম্পর্টেন্ট ক নাম্বার প্রশ্ন। এই যে প্রক্রিয়ায় পরিপাকৃত খাদ্যসার আন্তরিক এপিথেলিয়ামের মাধ্যমে রক্তে যায় এবং লসিকায় প্রবেশ করে, তাহলে তুমি এতক্ষণ যে খাবারগুলোকে প্রসেস করছো, যে প্রক্রিয়ার মাধ্যমে এগুলো অন্ত্রের এপিথেলিয়াম থেকে বের হয়ে রক্ত এবং লসিকার মাধ্যমে আমার সবগুলো সেলে চলে যায়, সেটা হচ্ছে কি আমাদের শোষণ, ঠিক আছে। তো শোষণ থেকে তোমাদের নর্মালি মানে এই ইয়ার প্রশ্ন আসে না। শোষণের ক্ষেত্রে দেখতে পাবে জাস্ট ভিলাই হচ্ছে শোষণের একক। ভিলাই কি, ভিলাই হচ্ছে তোমার যে আঙ্গুলের মতো প্রক্ষেপ, এপিথেলিয়ামের গায়ে এরকম তোমার আঙ্গুলের মতো প্রক্ষেপ থাকে, এগুলো তোমার কি করে এভাবে করে, ধরো এটা আমার এরকম করে ও শোষণে হেল্প করতেছে, ঠিক আছে, তোমার ভিলাই। ওকে, তো এখানে মাইক্রোভিলাই এরা সবাই মিলে একসাথে কি তৈরি করে, একটা ব্রাশ বর্ডারের মধ্যে একটা বড় বর্ডার তৈরি করে ফেলে, যার ফলে আমাদের শোষণ তল বৃদ্ধি পায়, বেশি বেশি করে এখানে শোষণ হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমার অনেক কিছু, এগুলো তোমার কখনো লাগে না, পরীক্ষা আসে না এগুলা। চলে আসি আমরা, শোষণের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে তোমার সক্রিয় শোষণ, একটা হচ্ছে তোমার নিষ্ক্রিয় শোষণ। সক্রিয় শোষণ মানে কি, যে শোষণের ক্ষেত্রে আমার একটা বিপাকীয় শক্তির প্রয়োজন হচ্ছে, আমার এটিপি লাগতেছে। যে নিষ্ক্রিয় শোষণকে যেখানে আমার কোনো এটিপি লাগে না। এখন দেখো আমার প্রত্যেকটা খাবারের ক্ষেত্রে আমরা জাস্ট পড়বো কোনটা কিভাবে শোষিত হয়। দেখো কার্বোহাইড্রেট বা শর্করা শোষণ, এটা তোমার কিভাবে শোষিত হচ্ছে, দেখো ক্ষুদ্রান্তের জেজুনাম অংশ থেকে সক্রিয় শোষণ বা ব্যাপন প্রক্রিয়ায় গ্লুকোজ ও অন্যান্য সরল শর্করা কি হয় তোমার শোষিত হয়ে কোথায় যায়, পোর্টাল সংবহনতন্ত্রে। পোর্টাল মানে কি, এই পোর্টাল সংবহন কোথায় আছে, আমাদের লিভারের মধ্যে আছে। তো সবগুলো মেইনলি যাওয়া হচ্ছে আমার পোর্টাল ভেইনের মধ্যে, এবার পোর্টাল ভেইন থেকে সে পুরো দেহের মধ্যে যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক গেল, ইনসুলিন গ্লুকোডিকয়েড হরমোন শর্করা শোষণটাকে নিয়ন্ত্রণ করতেছে। প্রোটিন বা আমিষ, এই প্রোটিন বা আমিষও তোমার ডিউডেনাম ও জেজুনামের মাধ্যমে এই দেখো সক্রিয় শোষণ বা ব্যাপন প্রক্রিয়া, দুইটা সেম ভাবেই যাচ্ছে, ঠিক আছে। ওকে, এটা কে কন্ট্রোল করছে, থাইরক্সিন হরমোন কন্ট্রোল করতেছে। ওকে, গেল লিপিড বা চর্বি শোষণ। লিপিড বা চর্বি শোষণের ক্ষেত্রে অনেক কিছু লেখা আছে, তোমার এত কিচ্ছু লাগবে না, তুমি দেখবা হচ্ছে জাস্ট এটাই, তোমার যে কোলেস্টেরল, চর্বি দ্রব্য, ভিটামিনগুলো সবগুলো বড় বড় মিলে তোমার কি করে, ওরা কাইলোমাইক্রন নামে একটা আবরণের মধ্যে, একটা প্যাকেটের মধ্যে আবৃত হয়ে ওরা ডিরেক্ট লসিকার মধ্যে দিয়ে হচ্ছে পরিবাহিত হয়ে যায়, ঠিক আছে। দেখো এই যে এক্সোসাইটোসিসের মাধ্যমে তাকে বের করে দেয়, কারণ সে এত বড় যে রক্ত তাকে রাখতে পারে না, রক্ত তো এত বড় কণিকাকে মানে নিয়ে চলতে পারবে না, এই জন্য সে কাইলোমাইক্রন নামে একটা প্যাকেটের মাধ্যমে তাকে মোড়ায় মানে বের করে দিচ্ছে। বের করে কি প্রক্রিয়ার মাধ্যমে, এক্সোসাইটোসিসের মাধ্যমে বের করে দিল। এক্সো মানে এক্সিট, সাইটোসিস মানে সাইড থেকে, মানে কোষ থেকে বের করে দিল। বের করার মাধ্যমে সে তোমার দেখো এই যে শোষণকারী কোষ থেকে বেরিয়ে ভিলাসের কেন্দ্রীয় লসিকা নালী বা ল্যাকটেলের মাধ্যমে পরিবাহিত হচ্ছে, ঠিক আছে। ওকে, এটা তোমার হচ্ছে মেইনলি সরল শোষণের মাধ্যমেই সে যায়। এখন দেখো পানি শোষণের ক্ষেত্রে অবশ্যই তোমার কোনো ধরনের কোনো এনার্জি লাগবে না। তো পানি সবচেয়ে বেশি শোষিত হয় কোথায়, ক্ষুদ্রান্তের মধ্যে। তারপরে দেখো ক্ষুদ্রান্ত থেকে শোষিত হওয়ার পরে যখন সে ওই যে মল ত্যাগের ক্ষেত্রে বৃহদন্ত্রে যায়, তখন বৃহদন্ত্র থেকে সে প্রায় 70 থেকে 80% পানি তোমার শোষিত হয়ে যাচ্ছে। ভিটামিন শোষণগুলো তোমার ওই ব্যাপন ও সক্রিয় শোষণের মাধ্যমে হয়ে থাকে। গেল, শোষিত খাদ্যের পরিণতি কি, কিছুই পরিণতি না, সবগুলো বৃহদন্ত্রের মধ্যে যায়। বৃহদন্ত্রের মধ্যে গিয়ে বৃহদন্ত্র একদম পানিটাকে সোক করে তাকে মলে পরিণত করে তোমার শরীর থেকে বের করে দিচ্ছে, ঠিক আছে। ওকে, তো দেখো এটা এখানে আছে, সবগুলো একবার করে রিডিং দিয়ে চলে যাবা। এখানে তোমার সবগুলো পরিণতি একবার করে দেখানোর চেষ্টা করছে, এগুলো তোমার লাগবে না। এই দেখো এই যে হেপাটিক পোর্টাল ভেইনের মাধ্যমে যকৃতে গেল, যকৃত থেকে তোমার কোথায় যাবে, হেপাটিক পোর্টাল ভেইন কোথায় যাবে, ইনফেরিয়র ভেনা ক্যাভার মধ্যে ড্রেন করবে। ইনফেরিয়র ভেনা ক্যাভা কই যাবে, হার্টে যাবে। হার্ট থেকে পরবর্তীতে তোমার ওই যে মহাধমনীর মাধ্যমে প্রত্যেকটা কোষে গেল, সেখান থেকে শক্তি উৎপন্ন করলে, এভাবে করে তোমার সাইকেলটা মেনটেন হয়। বৃহদন্ত্রের জাস্ট কয়টা পার্ট আছে, ঠিক আছে, সেগুলো আমরা দেখবো এখান থেকে। ওকে, এই যে আমাদের সিকাম, কোলন এবং মলাশয়।
তারপর দেখো ব্যাকটেরিয়া ক্রিয়া, বৃহৎ অংশের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া 500 প্রজাতির ব্যাকটেরিয়া থাকে, এগুলো মিথস্ক্রিয়াশিসে বসবাস করে, করলো। তারপর দেখো বৃহৎ অংশের ব্যাকটেরিয়া ভিটামিন কে এবং ভিটামিন B12 আর ফলিক অ্যাসিড উৎপন্ন করে। ক্ষরণ, বৃহৎ অংশের মিউকোসা স্তরে অবস্থিত গবলেট কোষ মিউকাস ক্ষরণ করে বৃহৎ অংশের ভিতরে ভাগকে তোমার পিচ্ছিল করে রাখে, ঠিক আছে। মল উৎপাদন, দৈনিক প্রায় 350 গ্রাম তরল মণ্ডল বৃহত্তর মধ্যে প্রবেশ করে, সেখান থেকে সে মল ত্যাগ করে। মল ত্যাগ ক্ষেত্রে এখানে তোমার রাফেজের সংকেতটা দেখবা। রাফেজ কি? রাফেজ তোমার এমন একটা পার্ট মানে খাবারের, সেটা আমরা ফাইবার বলতে পারি, সেটা তোমার পরিপাক হয় না, কিন্তু সেটা খাবারকে এই যে আমাদের পেরিস্টালসিসের মাধ্যমে খাবারটা নিচে নামতেছে, মলটা নিচে নামতেছে, এটাতে সে হেল্প করে। তোমার পরীক্ষা আসতে পারে রাফেজ কাকে বলে। ওকে, গেল, আমাদের এটা লুব্রিকেন্টের মতো কাজ করে। সো পরিবেশ উষ্ণের মধ্যে একটা পার্থক্য আছে, এগুলো পড়বা। পরিবেশ উষ্ণের মধ্যে পার্থক্যটা লাগবে পরীক্ষার জন্য। এখন আমরা চলে যাচ্ছি আমাদের আজকে লাস্ট টপিক অ্যান্ড ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে স্থূলতা বা ওবিসিটি। ওবিসিটিতে প্রশ্ন আসে, সেটা হচ্ছে তোমার ম্যাথ আসতে পারে। ফার্স্ট হচ্ছে ওবিসিটি কাকে বলে? দেহের ওজন যখন আমরা 20% থেকে বেশি থাকে তাকে আমরা বলি স্থূলতা বা ওবিসিটি। বিএমআই কীভাবে করি? বিএমআই হচ্ছে আমাদের দেহের ওজন কিলোগ্রামে ব্যক্তির উচ্চতা মিটার স্কয়ার। তো এটা কীভাবে বের করবে দেখো, আমি যদি বলি যে আমি হচ্ছে 5 ফুট, ঠিক আছে, তো কীভাবে ম্যাথ ক্যালকুলেশন করে বের করবা? 5 ফুট, 5 ফুট মানে হচ্ছে 1 ফুটে কত ইঞ্চি হয়? 12 ইঞ্চি হয়। তাহলে 5 ফুটে কত হবে? 1 ফুটে তোমার হচ্ছে 12 ইঞ্চি। একটা ইংলিশ, একটা বাংলা লিখতেছি, কিছু বলো না তোমরা। আচ্ছা, তোমরা তো এখন রেকর্ড ক্লাস যাচ্ছে, আমি ভুলে যাই, ঠিক আছে। 12 ইঞ্চি, তো আমি যদি বলি 5 ফুট, তাহলে 5 ফুটের ক্ষেত্রে কী হবে? 5 12 60। এখন 5 ফুট 1 হইলে তার সাথে 1 যোগ হবে, এরকম করে 60 ইঞ্চি, ঠিক আছে, 60 ইঞ্চি। এখন 1 ইঞ্চি সমান সমান তোমার কত? 2.54 সেন্টিমিটার। তো এভাবে করে 60কে 2.54 দিয়ে বের করলা, একটা বের হইলো, ঠিক আছে। এবার সেন্টিমিটারকে মিটারে কেমনে নেয় রে? 100 দিয়ে ভাগ করলে হয়ে যায়। তাহলে দেখো দেহের ওজনটাকে কিলোগ্রামে রাখবো, দেহের উচ্চতাকে মিটার স্কয়ার, তাহলে যে মানটা পাবো 100 দিয়ে ভাগ করার পর সেটাকে হচ্ছে আমরা স্কয়ার করে দিয়ে ওজন দিয়ে ভাগ দিলে আমার বিএমআই বের হয়ে যাবে। বিএমআই নর্মাল রেঞ্জ কত? বিএমআই নর্মাল রেঞ্জ তোমার 18.5 থেকে 24.9। তোমরা সবাই বিএমআই বের করে দেবা কি আসলে কোন স্টেজের মধ্যে আসো, ঠিক আছে। তো এই যে দেখো বিএমআই একটা স্কেল দেওয়া আছে, 18.5 থেকে কম থাকলে আমরা বলবো তার শরীরের ওজন কম, 18/5 থেকে 24.99 পর্যন্ত থাকলে বলবো স্বাভাবিক, 25 থেকে এইভাবে পুরো বক্সটা একদম ছোটস্থ মুখস্থ রাখবে, ঠিক আছে। ক্লাস 1 ওবেসিটি কখন বলি? 30 থেকে 34.9 থাকলে, 35 থেকে 39.9 থাকলে বলবো হচ্ছে সেকেন্ড ক্লাস, আর 40 থেকে বেশি থাকলে বলবো থার্ড ক্লাস। ওকে, আচ্ছা। তো এখান থেকে বেরিয়াট্রিক্স কি? চিকিৎসা যে শাখায় স্থূলতার কারণ, প্রতিরোধ, চিকিৎসা সবকিছু নিয়ে আলোচনা করে, তার হচ্ছে আমার বেরিয়াট্রিক্স। ওকে, স্থূলতার কারণে যেসব রোগ হতে পারে সেগুলো কোনটা কোনটা? আমাদের করোনারি হৃদরোগ হতে পারে, টাইপ 2 ডায়াবেটিস, ক্যান্সার ক্ষেত্রে স্তন ক্যান্সার, কোলন ক্যান্সার, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, যকৃত পিত্তথলি অসুখ, স্লিপ অ্যাপনিয়া, সব কিছু আমাদের এগুলোর কারণ হয়। স্থূলতার কারণটা এগুলো সব তোমরা রিডিং পড়লে মোটামুটি পারবা। কিছু অসুখের কারণে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, মেয়েদের ক্ষেত্রে হয় PCOS, তারপরে কুশিং সিনড্রোম, হাইপারথাইরয়েডিজম, এগুলো তোমার হচ্ছে ওয়েট বাড়তে পারে। তো আমাদের অনেকক্ষণ ধরে আমরা হচ্ছে তোমার চ্যাপ্টার ডিসকাশন করলাম। এখন আমরা চলে যাবো হচ্ছে তোমার এখান থেকে টেস্ট পেপার সলভ করতে। আশা করি এখান থেকে আমরা যা ডিসকাশন করছি এখন তোমার কাছে টেস্ট পেপার দেখলে অনেক ইজি লাগবে। আপু যেটা তোমার টেস্ট পেপার ধরে ধরে সলভ করতে পারতাম, বাট আমার কাছে এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ লাগছে। আমরা একবার চ্যাপ্টারটা ওভারভিউ করে গেলাম, এরপর আমার টেস্ট পেপারটা খুলে দেখবো যে টেস্ট পেপারের মধ্যে আসেটা কি, ঠিক আছে। ওকে, সরি, আচ্ছা। তো আমরা এখানে ছবিটা দেখি, ঢাকা বোর্ড 2025 ছবি দেখো, যেটা তোমাকে বলছিলাম, দেখছো? ওই দেখো ওই ছবিটা যেটা তোমাকে বলছিলাম, ছবিটা ভালো করে দেখো। তাহলে দেখো এটা কি, তুমি এখন আমার আগে বলতে পারবে এটা ইনশাল্লাহ। সেটা হচ্ছে লাইভ ক্লাস তো যাবে কিনা জানি না। তো আচ্ছা, এটা হোয়াইট কালার দিলে দেখবা না, আবার রেড দিই। আচ্ছা, এটা কি? এই যে আমার পাকস্থলী, তাহলে এক্স কি? আমার এক্স হচ্ছে আমার পাকস্থলী, ঠিক আছে। স্টামাক, এক্স হচ্ছে আমার স্টামাক, ঠিক আছে। এটা কি আমার? এই যে পাকস্থলীর পিছনে কি ছিল? লিভার, ওয়াই হচ্ছে আমার লিভার। ওকে, জেড কি? দেখো পাতার মতো অংশ, পাতার মতো অংশটা কি আমার? অগ্নাশয় বা প্যানক্রিয়াস। আচ্ছা, আমি এখানে ইংলিশে লিখছি, তোমরা অবশ্যই বাংলায় লিখবে। আমার আসলে বাংলা লিখতে গেলে এখন একটু টাইম লেগে যাবে, কারণ মেডিকেল আসতে আসতে এত ইংলিশ লিখতে আসলে বাংলা ভুলার পথে চলে আসছি। দেখো প্রথম প্রশ্নেই তোমাকে কি বলছে? প্রথম প্রশ্নই বলছে হচ্ছে তোমার স্থূলতা কি? এই যে একটু আগে পড়ে আসছি, দেহের ওজন 20% থেকে বেশি থাকলে আমরা কি বলবো? তাকে স্থূলতা বলবো, ঠিক আছে। তারপরে দেখো কাইলোমাইক্রন বলতে কি বুঝতেছো? ওই যে আমাদের লিপিড পরিপাকের মধ্যে কি বলছিলাম, তুমি এই যে কোলেস্টেরলকে ভাঙলা, লেসিথিনকে ভাঙলা, এই সব কিছু তুমি একটা প্যাকেটের মধ্যে করে তুমি করলা কি লসিকার মধ্যে ছেড়ে দিলা। এই প্যাকেটটার নাম কি? প্যাকেট হচ্ছে কাইলোমাইক্রন। এটা তোমাদের বইয়ের মধ্যে আরও সুন্দর করে আছে। ওই পার্টটুকু একদম ঠোঁটস্থ মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। তাহলে দেখো এই ছোটো ছোটো পার্ট থেকে তোমার খ নাম্বার প্রশ্ন চলে আসতেছে। চ্যাপ্টারটা একবার থরলি পড়লে তো কেউ তোমাকে এখান থেকে কখনো আটকাতে পারবে না, ঠিক আছে। সো কাইলোমাইক্রনকে আমরা এখন জানি। দেখো উদ্দীপকে উল্লেখিত এক্স কে ছিল রে? এক্স ছিল হচ্ছে আমার পাকস্থলী। এক্স কে ছিল আমার পাকস্থলী। বলছে পাকস্থলীতে খাদ্যের রাসায়নিক পরিপাক।
খাদ্যের রাসায়নিক পরিপাক বর্ণনা করতে। রাসায়নিক পরিপাক কোনটা ছিল? হ্যাঁ, রাসায়নিক পরিপাক কোনটা ছিল? ওই যে আমাদের গ্যাস্ট্রিন আসলো, তারপর ওই যে আমাদের কয়টা বিক্রিয়া পড়লাম, আমরা 4টা বিক্রিয়া পড়লাম, পেপসিন, কেসিন, প্যারাকেসিনে পরিণত করলো, পেপটনে পরিণত করলো। এই বিক্রিয়াগুলো তুমি এখন হচ্ছে এখানে লিখবে, 4টা বিক্রিয়া, যেখানে পড়ানোর সময় বারবার বলে আসছি, এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এখানে তুমি যদি ওগুলো লিখতে পারো, তোমাকে টিচার 3-এর মধ্যে 3 দিতে বাধ্য, ঠিক আছে? আশা করি ওখান থেকে পড়ে আসি, তোমরা এখন পারবা। দেখো, উদ্দীপকের ওয়াই ও জেড এর ক্ষরণকৃত রস পরিপাকে কি ধরনের ভূমিকা রাখে? ওয়াই কি ছিল? ওয়াই হচ্ছে আমার ছিল যকৃত। যকৃত থেকে কি ক্ষরণ হয়? যকৃত থেকে আমাদের পিত্তরস ক্ষরণ হয়। আর জেড থেকে কি ক্ষরণ হয়? অগ্ন্যাশয় রস ক্ষরণ হয়। তোমাকে বলছে এই পিত্তরস এবং অগ্ন্যাশয় রস পরিপাকে কি ধরনের ভূমিকা রাখে? অগ্ন্যাশয় রসের মধ্যে আমাদের শর্করা পরিপাককারী কিছু এনজাইম আছে, আমিষ পরিপাককারী কিছু এনজাইম আছে, লিপিড পরিপাককারীও কিছু এনজাইম আছে। আর পিত্তরস মেইনলি কি করে? পিত্তরসের মেইন কাজ হচ্ছে তোমার লিপিডের উপরে। লিপিডকে সে গিয়ে সাবানের ফেনার মতো ক্ষুদ্র 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 ফেনার মতো পরিণত করে দিয়ে সে হচ্ছে তাকে ছোট ছোট দানায় পরিণত করে দেয় আর কি, যার ফলে আমার লিপিডটা শোষিত হতে হেল্প করে, যেটাকে আমরা বলি ইমালসিফিকেশন। এছাড়া আরও অনেক কাজ করে, সে চর্বি জাতীয় মানে এই ভিটামিনগুলোকে মুভ করতে হেল্প করে, আরও অনেক কাজ করে। সো পরিপাকের ক্ষেত্রে ওর কী কী ভূমিকা আছে আশা করি এখন আপনারা লিখতে পারবেন, ঠিক আছে? পারবেন না? দেখছেন ঢাকা বোর্ড বলছে কি পড়বেন, ইজি প্রশ্ন আসছে। এই প্রশ্ন আসলে একদম লিখে 10-এ 10 পাওয়া অনেক ইজি। দেখো এরপর প্রশ্ন চলে আসে আমরা, দেখো আবারও সেম ছবি, আবারও ওই পি হচ্ছে তোমার পাকস্থলী, কেউ তোমার হচ্ছে লিভার বা যকৃত, আর হচ্ছে তোমার অগ্ন্যাশয়। এখন দেখে এখান থেকে কী প্রশ্ন দিচ্ছে? প্রশ্ন দিচ্ছে হচ্ছে শোষণ কি? ওই যে একটু আগে পড়ে আসলাম আপনাদেরকে, ঠিক আছে? অন্ত্রের প্রাচীরের মাধ্যমে এই যে আপনি পরিপাকিত খাদ্যদ্রব্যকে শোষণ করতেছেন, এইটাই হচ্ছে আপনার শোষণ। একটু আগে শোষণের সংজ্ঞাটা দেখায় আসলাম, ক নাম্বারের জন্য আসে, দেখছো? এর মধ্যে 2025-এর প্রশ্ন। স্থূলতাকে কেন আমরা ব্যাধি বলতেছি? কারণ এই স্থূলতার কারণে তোমার করোনারি আর্টারি ডিজিজের রিস্ক বেড়ে যাচ্ছে, বেশি বেশি করে চর্বি জমা হচ্ছে। চর্বি জমা হলে কী হবে? চর্বি জমা হলে আমার আর্টারিগুলোর গাঁতটার মধ্যে চর্বি জমা হয়, ব্লক করে দিতেছে। তারপর আমাদের ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যাচ্ছে, তারপর হাইপার টেনশন, অনেক রোগের হচ্ছে সে প্রিডমিনেন্স ফ্যাক্টর হিসেবে কাজ করছে। তাহলে হচ্ছে আমাদের এই জন্য আমরা তাকে ব্যাধি বলি। পি অঙ্গের কাজে স্নায়ুতন্ত্রের ভূমিকা। পি অঙ্গ কোনটা ছিল? পাকস্থলী। পাকস্থলীর স্নায়বিক যে নিয়ন্ত্রণটা আছে সেটা আপনাকে এখানে লিখতে বলছে। এখন পারবেন না? আপনাকে একটু আগে দেখা আসছি পাকস্থলীর স্নায়বিক নিয়ন্ত্রণ কীভাবে হয়। আমি জাস্ট খাবারটাকে সামনে রাখছি, খাবারের কথা চিন্তা করছি, তোমাকে খাবারটা ধরো আমি তোমার সামনে এখন বিরিয়ানি রাখছি, বিরিয়ানিটা দেখার পরে তোমার মাথার মধ্যে গিয়ে ব্রেনের মধ্যে একটা সিগন্যাল দিচ্ছে। এই সিগন্যাল ভেগাস নার্ভের মাধ্যমে আমার পাকস্থলীতে এসে সে হচ্ছে গ্যাস্ট্রিক জুস অলরেডি রিলিজ করা শুরু করেছে। খাবার কিন্তু আসে নাই, খাবার কিন্তু এখানে খাওয়া শুরু করেনি, জাস্ট খাবারকে দেখছো, ওর স্মেল নিছো, ওকে দেখছো, ওর মানে একটা স্টিমুলেশন কাজ করে তোমার ভেগাস নার্ভের মাধ্যমে এই সিক্রেশনটা শুরু করে দিচ্ছে, ঠিক আছে? তাহলে এখন আশা করি তোমরা লিখতে পারবা। ওকে, একটু মন চাইলে একটু পাকস্থলীর ছবিটা আঁকা দিয়ে আসো, টিচার খুশিতে তোমাকে 3-এ 3 দিয়ে দিবে। আচ্ছা, উল্লেখিত কিউ এবং আর উভয় গ্রন্থি হলো কাজ ভিন্ন। তাহলে এই যে একটু আগের প্রশ্নটা সেম প্রশ্ন রিপিট হয়ে গেল না? কিউ এবং আর দুইটাই গ্রন্থি, ঠিক আছে? যকৃত একটা গ্রন্থি, অগ্ন্যাশয় একটা গ্রন্থি, তো কাজ কি সেম না? যকৃতের কাজ অনেক ডাইভার্সিফাইড কাজ, ও সঞ্চয়ী কাজ করে, ও বিপাকীয় কাজ করে। বিপাকীয় কাজের মধ্যে প্রোটিনকে ভাঙে, রক্তকে ভাঙে, তারপর তোমার হরমোনকে ভাঙে, আবার উৎপাদনও করে। আর অগ্ন্যাশয় কী করে? অগ্ন্যাশয়ের মেইন কাজ হচ্ছে তোমার খাদ্য পরিপাকে। এছাড়াও তার একটা অন্তঃক্ষরা গ্রন্থির মতো কাজ আছে, সে কী করে? সে তোমার হচ্ছে এই যে বিভিন্ন হরমোনগুলো, গুরুত্বপূর্ণ হরমোন, ইনসুলিন, গ্লুকাগন, এইসব হরমোন সে রিলিজ করে। সো দুটা কাজ কিন্তু ডিফারেন্ট। ওকে, চলে আসি ফারুক সাহেব। আমি জানি লেখা বোঝা যাচ্ছে কিনা। ফারুক সাহেবের সকালের খাদ্য তালিকা নিম্নরূপ। সে কি খায়? আলু ভর্তা খায়, সরিষার তেল খায়, ভাত খায়। তুমি বুঝে গেছে এটাও তোমার শর্করা, এটাও তোমার শর্করা, এটা তোমার কি? লিপিড, ঠিক আছে? অ্যাম্পুল অফ ব্যাটার কি? অ্যাম্পুল অফ ব্যাটার কি? ওই যে আমাদের ডান ও বাম যকৃত নালী এসে তোমার পিত্তনালীর সাথে যুক্ত হয়ে ওপাশ থেকে অগ্রসর নালী এসে সবাই মিলে ডিউডেনামে অ্যাম্পুল অফ ব্যাটার মানে ব্যাটার দিয়ে ঢুকে, এটা হচ্ছে আমার অ্যাম্পুল অফ ব্যাটার, ঠিক আছে? স্থূলতা বলতে কি বুঝে আশা করি এখন আপনারা পারবেন। একটু বড় সড়ো করে লিখেন স্থূলতা বলতে কি বুঝেন। ওকে, উদ্দীপকে উল্লিখিত পি এবং আর এর পরিপাক ক্রিয়া। তোমার আলু কেমনে পরিপাক করবা, সরষের তেল কেমনে পরিপাক করবা, কেমনে পরিপাক করবা? একদম মুখ থেকে শুরু করবা, ঠিক আছে? মুখ থেকে ফার্স্টে মুখের মধ্যে বলবা আলুটা মুখের মধ্যে কীভাবে পরিপাক হয়। ওই ট্যালিন এবং অ্যামাইলেজের মাধ্যমে তোমার মল্টোজে আসলো, গ্লুকোজে আসলো। এরপর পাকস্থলীতে দুইটার একটাও পরিপাক হচ্ছে না, ডিরেক্ট চলে আসবে ক্ষুদ্রান্তে, ক্ষুদ্রান্তের মধ্যে এসে একবার আলুকে মানে তোমার এটাকে যেহেতু এটা স্টার্চ, আলু তো স্টার্চ অবস্থা থাকে, স্টার্চকে পরিপাক করবা। তারপরে হচ্ছে স্টার্চকে পরিপাক তো তোমরা পরে আসছো, পড়াইলাম একটু আগে। স্টার্চ তোমার অ্যামাইলেজের মাধ্যমে ভেঙে কিসে পরিণত হয়? অ্যামাইলোজটা ভেঙে তোমার মল্টোজে পরিণত হয়। মল্টোজটা পরে মল্টেজের উপস্থিত তোমার গ্লুকোজে পরিণত হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপর চলে আসি তোমার সরিষার তেল। সরিষার তেল কি? ওই যে তোমার লিপিডের লাইপেজ দিয়ে একটা বিক্রিয়া লিখে দিলে মোটামুটি তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তেলের মধ্যে লাইপেজ ওই ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল তৈরি করে, এটা লিখলে হয়ে যাবে। ওকে,
তাহলে এখান থেকে তোমার 2 স্টেপে বিক্রিয়াটা লিখতে হবে। উদ্দীপকে কিউ এর সারবস্তু শোষণ ও পরিবহনে রক্ত ও লসিকা উভয় ভূমিকা পালন করে। কারণ কি আপনার কিউ কি আপনার হচ্ছে লিপিড, তাই না? লিপিডের শোষণের ক্ষেত্রে কিন্তু ব্লাডও ভূমিকা রাখছে। ব্লাডের মধ্যে তোমার কিছু লিপিড পাস করে, মেইনলি বড় বড় যে লিপিডগুলো, যে কোলেস্টেরল বলো, লেসিথিন বলো, এগুলো অনেক বড় বড় থাকে। এগুলো এত বড় থাকে যে আমার রক্তর মধ্যে এগুলো জায়গা পায় না। তখন আমরা কী করি, ওই যে একটু বললাম এক্সোসাইটিস আমাদের ধাক্কা দিয়ে কোষ থেকে বের করে দিচ্ছে কাইলোমাইক্রনের কভারিং দিয়ে। তো তারপর এগুলো লসিকা নালীর মধ্যে, ল্যাকটিলের মধ্যে তোমার শরীরের মধ্যে প্রবাহিত হয়ে কোষে যাচ্ছে। তো এই জন্য তোমাকে বলছে এই লিপিডটার পরিপাকের পরে যে শোষণের ক্ষেত্রে তোমার রক্ত ভূমিকা রাখে, লসিকা নালীও ভূমিকা রাখে। একদম শেষের দিকে এগুলো পড়াগুলো আছে, তোমাদেরকে একটু আগে পড়া আসছে। ওকে, দেখো আবারও সেম ছবি, একই ছবি দিয়ে প্রত্যেকবার একটা করে সিকিউ দিচ্ছে। চলে আসি ইমাসিফিকেশন কি, বারবার একই কথা বলছে, আশা করি এখন পারবা। পরিপাকে হরমোন কি ভূমিকা পালন করে, কয়েকটা 4-5টা হরমোনের নাম লিখে, ধরো যে সিক্রেটের নাম দিলা, কোলেসিটোকাইনিনের নাম দিলা, তারপর হচ্ছে ওপাশ থেকে অ্যান্টেরোকাইনিন, কোনো একটা নাম দিয়ে তুমি হচ্ছে 4-5টা লিখলেই এখানে ক্ষয়ের মধ্যে 2 চলে আসবে। উদ্দীপকে পি কোনটা ছিল, পাকস্থলী। উদ্দীপকে পি চিহ্নিত অঙ্গটি পরিপাকে অংশগ্রহণ করলেও নিজে পরিপাক হয় না। ওই যে প্রশ্নটা যে পাকস্থলী নিজে কেন পরিপাক হয় না, কারণ বলতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকতেছে, তো নিজে পরিপাক হয়ে ধ্বংস হয়ে যাওয়ার কথা। বাট কেন হচ্ছে না, ওই যে 5টা পয়েন্ট ছিল, 5টা পয়েন্ট এখানে হুবহু লিখবেন যদি 3-এ 3 পেতে চান। পাশে যদি একটু পাকস্থলীর ছবি এঁকে দিয়ে আসেন, টিচার খুশি হয়ে যাবে। ওকে, ঘ নাম্বার, উদ্দীপকে কিউ চিহ্নিত গ্রন্থিটি পরিপাকে ভূমিকা পালন করে। অগ্নাশয় পরিপাকের ভূমিকা মানে কি, অগ্নাশয় আমিষ পরিপাক, ফার্স্টে কার্বোহাইড্রেট পরিপাক, তারপর আমিষ পরিপাক, তারপর লিপিড পরিপাক, 3টা আলাদা পয়েন্ট দিয়ে সুন্দর করে লিখবেন পরিপাকে অগ্নাশয়ের ভূমিকা কি। ঠিক আছে, চলে আসি গ্যাস্ট্রিক। এক্স হচ্ছে তোমার গ্যাস্ট্রিক গ্রন্থি, ওয়াই এর বিএমআই 30 থেকে 34.9। আপনারা আমাকে বলেন 30 থেকে 34.9 আসলে কোন স্টেজ, ধরো 1 মিনিট। ঠিক আছে, এই যে একটু দেখাইছি আপনাদেরকে চারটা, পরে আবার বলবেন তো ভুলে গেছি সব কিছু। এই দেখেন 30 থেকে 34.9 কী ছিল, প্রথম শ্রেণী স্থূলতা বা ক্লাস 1 ওবেসিটি। ওকে, দেখেন তো সিকাম কি, সিকাম হচ্ছে আপনার ওই যে বৃহদন্ত্রের প্রথম পার্টটা হচ্ছে সিকাম, এটা একটু লিখলেও হয়ে যাবে, যার সাথে আমার অ্যাপেন্ডিক্স নামে একটা উপলব্ধি যুক্ত থাকে। আচ্ছা, গ্লুকোজে গ্লাইকোজেনের রূপান্তর ব্যাখ্যা করো। কোথায় রূপান্তর হয়, কোথায় রূপান্তর হয় হচ্ছে আমার যকৃতে। কীভাবে লিখবো, যকৃতের মধ্যে অতিরিক্ত গ্লুকোজটা ইনসুলিনের উপস্থিতিতে আমার গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে। ঠিক আছে, এক্সের কোষগুলোর কাজ, ওই যে গ্যাস্ট্রিক গ্রন্থির মধ্যে 4 ধরনের কোষ পাইছিলাম, অক্সিনটিক কোষ, তারপর তোমার চিফ কোষ, যা 4টা কোষ আছে, 4টা কোষের কাজ কি কি রিলিজ করে সবগুলা সুন্দর করে লিখবেন, পড়ায় আসছে আপনাদেরকে। ঠিক আছে, উদ্দীপকে উল্লিখিত ওয়াই অবস্থাটির জন্য শুধুমাত্র খাদ্য গ্রহণই দায়ী নয়, শুধুমাত্র খাদ্য গ্রহণই দায়ী না, তুমি দেখবা তোমার ওবেসিটির মধ্যে অনেকগুলো কজ আছে, জেনেটিক ফ্যাক্টর থাকতে পারে, বাপ মা মোটা এই জন্য আমিও মোটা, তারপরে ধরো যে মহিলাদের ক্ষেত্রে পিসিওএস এর পেশেন্ট যারা, তাদের হচ্ছে এরকম ওবেসিটি থাকতে পারে। ঠিক আছে, তারপর যারা কুশিং সিনড্রোম পেশেন্ট, তার হচ্ছে ওবেসিটি থাকতে পারে, কোনো একটা ড্রাগস খায়, যেরকম স্টেরয়েড ড্রাগস যারা খায় তারা দেখবে হচ্ছে মোটা হয়ে যাচ্ছে, কারণ এই ড্রাগসগুলো তোমার ওবেসিটি গেইন করতে হেল্প করছে। শুধুমাত্র খাবার খেয়ে মোটা হয়েছে এমন কোনো কথা না। আবার লাইফস্টাইলের একটা ব্যাপার থাকতে পারে, সেই সেডেন্টারি লাইফস্টাইল করে, ধরো তোমার বিছানা থেকে উঠতে ইচ্ছা করে, বিছানায় পড়ো, বিছানায় খাও, বিছানায় ঘুমাও, তো তখন দেখা যাবে তোমার ওবেসিটি ডেভেলপ করবে। ঠিক আছে, পরিপাকতন্ত্র দেখো পিত্তথলি এবং পাতার ন্যায় গ্রন্থি। আশা করি এখন আপনারা বুঝছেন। দেখছেন একই প্রশ্ন, একটা প্রশ্নে বারবার ঘুরে ঘুরে বিভিন্ন ফর্মে আসতেছে একই টপিক থেকে। এই যে পেরিস্টালসিস কাকে বলে, পেরিস্টালসিস তোমার এই যে খাদ্য, এই যে আমাদের মুখ গহ্বর থেকে নামতে আমাদের কোন পর্যন্ত পৌঁছায়, মলাশয় দিয়ে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে আমাদের খাদ্যগুলা নামতেছে, এগুলো হচ্ছে আমার পেরিস্টালসিস প্রক্রিয়ার নামে। ঠিক আছে, তো এটা দেখবা। ভারতের জৈব রসায়নাগার কাকে বলি আমরা, লিভারকে বলি। কেন বলি, কারণ এখানে আমাদের অনেক ধরনের বিক্রিয়া ঘটে, 2-3টা বিক্রিয়া যদি লিখে আসতে পারো 2-এ 2 কনফার্ম। ওকে, উদ্দীপকের তন্ত্রটির থলিটি বলতে কোনটা, এই যে পিত্তথলি যদি তুমি দেহ থেকে অপসারণ করো তাহলে কি হবে বলো তো, ধরো আমার বাবার বা তোমাদের অনেকের বাবার কি হয়েছে তুমি শুনছো না, কোলেসিস্টেক্টমি অপারেশন হয়েছে। কোলেসিস্টেক্টমি অপারেশন মানে কি, এই যে কোলেসিস্ট মানে সিস্টটাকে মানে পিত্তথলিটাকে কেটে ফেলাই দিছে। ঠিক আছে, এখন কি হয়েছে দেখবা আমার বাবার ক্ষেত্রে এমন হয়, সে আজকে তেলটা জাতীয় খাবার টাবার খাইলে তার পেট খারাপ হয়ে যায়, পাতলা পায়খানা হয়ে গেছে, ডায়রিয়া হয়ে গেছে। কেন, কারণ তার পিত্তথলি নাই, সে তোমার পিত্তরস তার নাই। ঠিক আছে, পিত্তরস নাই মানে কি, সে স্নেহদ্রব্যকে পরিপাক করতে পারছে না। সো এই যে অপরিপক্ক স্নেহদ্রব্যগুলো কোনোভাবে পরিপাক হতে পারে না, সে যেভাবে গ্রহণ করে সেভাবে আস্থা হিসেবে শরীর থেকে বের হয়ে যাচ্ছে, এই কারণে তার ফ্রিকোয়েন্টলি পেট খারাপ থাকতেছে। ঠিক আছে, ওকে, তো এই যে দেখো দেহ থেকে অপারেশন করলে কি হবে, আমার স্নেহদ্রব্য কোনো মানে কি বলো পরিপাক হবে না, স্নেহদ্রব্যে পরিপাককারী যে ভিটামিনগুলো সেগুলো পরিপাক হচ্ছে না, বিভিন্ন ধরনের সমস্যা। মানবদেহ উদ্দীপকের তন্ত্রের গ্রন্থিটা বলতে কি বোঝাচ্ছে, আমাদের ওই যে অগ্নাশয়
অগ্নাশয়ের ভূমিকা আশা করি এখন আপনারা লিখতে পারবেন একই প্রশ্ন 14 বার করে করে। আচ্ছা, আমাদের খাদ্যের অপাচ্য অংশ প্রবেশ করে মোটা নলাকার খাদ্যযুক্ত একটা গঠনের মধ্যে, এই গঠন পোষণী অংশ হলে পরিপাকের মতো গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ভূমিকা গৌণ। ঠিক আছে। আচ্ছা, তো মেইনলি কি বোঝাচ্ছে যে ধরো মানে তোমার হচ্ছে খাদ্যের অপাচ্য অংশ বলতে কি, ধরো যে খাবারটা আমি মানে আমার ডাইজেস্ট হচ্ছে না, ঠিক আছে, তো এই খাবারটা আমি কোথায় যাচ্ছে, ওই যে বৃহদন্ত্রের মধ্যে দিয়ে বের করে দিচ্ছে না, বৃহদন্ত্রকে আমি শরীরের মাধ্যমে বের করে দিচ্ছি, তো এই খাবারটা আমার বৃহদন্ত্রে বের হয়ে যাচ্ছে, অপাচ্য অংশ, আমি সেটাকে পাচন করতে পারছি না, আমাদের কোষে যেতে পারতেছে না, তো এটা একটা বৃহদন্ত্রের আমার একটা নলাকার মতো গঠন না, সেটাই এখানে বলছে। তো এই গঠনে পোষণীয় অংশ হলে পরিপাকের মতো গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় ভূমিকা, বৃহদন্ত্র পরিপাকের কোনো ভূমিকা রাখে না, বৃহদন্ত্র শুধুমাত্র তোমার শোষণের ক্ষেত্রে ভূমিকা রাখে। তো এই যে আবারও সিকাম কি এখন আশা করি আপনারা পারবেন সিকাম কি। ঠিক আছে, বৃহদন্ত্রকে কেন দ্বিতীয় মস্তিষ্ক বলি, কারণ ওর মধ্যে আমার কি থাকতেছে, ওই যে আমাদের মেসনাস প্লেক্সাস এগুলো থাকে, তো এই কারণে আমরা তাকে দ্বিতীয় মস্তিষ্ক বলতে পারি। উদ্দীপকে উল্লিখিত নলাকার গঠনটা মানব জীবনের গুরুত্ব, বৃহদন্ত্রের গুরুত্ব তোমাকে ব্যাখ্যা করতে বলছে। বৃহদন্ত্রের গুরুত্ব কি, আমি খাবার খাইতেছি, বাট যদি তুমি 2-3 দিন পায়খানা না করো তাহলে তুমি বুঝবে বৃহদন্ত্রের গুরুত্ব আসলে কত বেশি, তো আশা করি লিখতে পারবা। উদ্দীপকে উল্লিখিত শারীরবৃত্তীয় প্রক্রিয়ার হরমোনের ভূমিকা, মানে হচ্ছে এই যে আমার পরিপাকটা হচ্ছে, এই পরিপাকের মধ্যে হরমোনের ভূমিকা কি কি। সো এখন তোমার কি করতে হবে, ওই যে হরমোনগুলো পড়ে আসছেন না, অ্যাটলিস্ট 7 থেকে 8টা হরমোনের কাজ তোমার এখানে লিখতে হবে। সো এটা দেখো, এটা ঢাকা বোর্ড 2022-এর প্রশ্ন, আমি যেবার পরীক্ষা দিই সেইবারের প্রশ্নটা আসে। সো এই প্রশ্নটা আমরাই প্রথম ফেস করে, প্রশ্নটা একটু কঠিন ছিল, তো এবার যদি প্রশ্ন স্ট্যান্ডার্ড হয় তাহলে প্রশ্নগুলো এই ধাঁচের হবে, আমি আশা করি তোমরা পারবে। এই জন্য বলছি যেই চ্যাপ্টার থেকে তুমি শিওর সিকিউর আনসার করবা, সেই চ্যাপ্টারের আদ্যপ্রান্ত খুব ভালো করে পড়বা। ঠিক আছে, ওকে। তো এখানে তোমার একটা মির্জাপুর ক্যারেটে, যেহেতু সবগুলো বোর্ড প্রশ্ন, একটা ক্যারেটের প্রশ্ন রাখলাম। এখন এই দেখো, এই 1 কি, 1 হচ্ছে আমার ইসোফেগাস খাদ্যনালী, 2 হচ্ছে আমার পাকস্থলী, পাকস্থলী থেকে এই যে আমাদের হচ্ছে 3 হচ্ছে আমার ওই অগ্নাশয়, এই যে 6 নাম্বার হচ্ছে আমাদের ডিউডেনাম, ঠিক আছে, 4 নাম্বার কি, 4 নাম্বার হচ্ছে আমার বৃহদন্ত্র, 5 নাম্বার হচ্ছে লিভার, সব কিছু বুঝলাম। ওকে, পিত্ত কি, পিত্ত আশা করি লিখতে পারেন, পিত্ত থলির মধ্যে যে পিত্তরস, সেটা হচ্ছে আমাদের পিত্ত। ওকে, পেরিস্টালসিস বলতে কি বলছো, ওইটাই তোমাকে ব্যাখ্যা করতে বলছে। উদ্দীপকে 2 এবং 6, 2 কোনটা, 2 হচ্ছে তোমার পাকস্থলী, 6 হচ্ছে তোমার ডিউডেনাম। 2 এবং 6 কই গেল, অংশ চিহ্নিতকারী পূর্ব কিভাবে উক্ত অংশের পরিপাকে সম্পন্ন হয়, ওই তো তোমার পাকস্থলের মধ্যে কি কি পরিপাক হচ্ছে, ডিউডেনাম মানে ক্ষুদ্রান্তের মধ্যে কি কি পরিপাক হচ্ছে, সেগুলো তোমাকে এখানে লিখতে বলছে, পারবে না লিখতে ইনশাআল্লাহ। উদ্দীপকে চিত্র এতে উল্লেখিত অঙ্গগুলোর কাজের একটা সামগ্রিক ধারণা দিতে বলছে। তাহলে তোমার হচ্ছে কি হচ্ছে, খাবারটা অন্ননালীতে আসলো, পাকস্থলীতে আসার পর তোমার প্রোটিনের বিপাক হইলো, তারপর তোমার হচ্ছে এখানে ডিউডেনামে আসবে, এখন ডিউডেনামে এখান থেকে কি আসবে, এখান থেকে তোমার হচ্ছে পিত্ত রস আসবে, এখানে তোমার অগ্নাশয় রস আসবে, অন্ত থেকে আন্তরিক রস আসবে, সব কিছু মিলে এখানে খাবারটা পরিপাক হলো, খাবারটা পরিপাক হয়ে তোমার হচ্ছে এখান থেকে জেজুনাম, ইলিয়াম, ঠিলিয়াম সব কিছু হয়ে আসলো আমার বৃহদন্ত্রের মধ্যে এসে কি হবে, কারণ তোমার এক্সট্রা পানিগুলো সব সোক আউট হয়ে সে মলাদারের মাধ্যমে, এই যে আমাদের এখানে সিগময়েড করলো, এখানে মলাশয়ের মাধ্যমে সে শরীর থেকে বের করে দিচ্ছে, সেটা আমার ওভারঅল একটা আউটফ্লো। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে আমাদের নেক্সট 4 নাম্বার চ্যাপ্টারের প্রশ্ন। আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে। আশা করি তোমাদের চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে গেছে, আশা করি আপনার এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করবেন। চ্যাপ্টারটা খুবই সহজ, পড়া অনেক কম, পড়া জায়গা অনেক কম। সো বেস্ট অফ লাক এভরিওয়ান, ফি আমানিল্লাহ।